তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, তেক, তকলি, সুতো কাটার জল, জাল বোনার সরঞ্জাম, এইসব নিয়েই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বাঁকি আছে, সেইখান হইতে গ্রামটার শুরু। মস্ত বড় গ্রামটা, তার দিনের কলরব রাতের নিশুতিতেও ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটাই গ্রামের মালদের। মাঘ মাসের শেষ তারিখে সেই মালো পাড়াতে একটা উৎসবের ধুম পড়িল। এটা কেবল কুমারীদের উৎসব, নাম মাঘ মণ্ডলের ব্রত। এ পাড়ার কুমারীরা কোনো কালে অরক্ষণীয়া হয় না। তাদের বুকের ওপর ঢেউ জাগিবার আগে মন যখন থাকে খেলার খেয়ালে রঙিন, তখনই একদিন ঢোল সানাই বাজাইয়া তাদের বিবাহ হইয়া যায়। তবু বিবাহের জন্যে তারা দলে দলে মাঘ মণ্ডপের পুজো করে। মাঘ মাসের ৩০ দিন তিতাসের ঘাটে প্রাতঃস্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাঁট ফুল আর দুর্বা দলে বাঁধা ঝুঠার জল দিয়া সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লও লও সরোজ ঠাকুর লও ঝুঠার জল, মাপিয়া ঝুঁকিয়া দিব সপ্ত আঁজল। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলাগাছের ১ হাত পরিমাণ লম্বা করিয়া কাটা ফালে বাঁশের সরু শলাতে বিধিয়া ভীত করা হয়। সেই ভিতের ওপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চৌয়ারি ঘর। আজিকার ব্রত শেষে ব্রতিনীরা সেই চৌয়ারি মাথায় করিয়া তিতাসের জলে ভাসাইবে। সঙ্গে সঙ্গে ঢোল কাঁসি বাজিবে, নারীরা গীত গাহিবে। দীননাথ মালুর মেয়ে বাসন্তী পড়িল বিষম চিন্তায়। সব বালিকারই কারো দাদা কারো বাপ চৌয়ারি বানাইতেছে। ফুল কাটা, ঝালরুওয়ালা, নিশানা উড়ানো কত সুন্দর চৌয়ারি। সংসারে তার একটি ভাইও নাই যে কোনো রকমে একটা চৌয়ারি খাড়া করিয়া তার মাঘ ব্রতের শেষ দিনের অনুষ্ঠানটুকু সফল করিয়া তুলিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরা মালসা, টিকা তামাক ভরা বাঁশের চোঙা আর দড়ি বাঁধা কলকেওয়ালা হুঁকা লইয়া নৌকায় চলিয়া গিয়াছে। কাঠায় লাগিয়া কাল তার জাল ছিঁড়িয়াছে। আজ সারা দুপুর বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মবেদনায় মার মন দয়াদ্র হইল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলের কথা। 2টি ছেলেতে গলায় গলায় ভাব। এইটুকু বয়সে ডান পিটে বলিয়া পাড়াতে নামও করিয়াছে। বাসন্তী মার ভালোই লাগে এই ডান পিটে ছেলেদের। ভয় ডর নাই, কোনো কাজের জন্য ডাকিলে উড়িয়া আসে। মা বাপ মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটি অত্যন্ত ভালো, যেমন দাংপিটে তেমনি বিবেচক। বাসন্তী মার আহ্বানে কিশোর আর সুবল বাসন্তীর দাওয়ায় বসিয়া এমন সুন্দর চৌয়ারি বানাইয়া দিল যে যারা দেখিল তারাই মুগ্ধা হইয়া বলিল, বাসন্তীর চৌয়ারি যেন রূপে ঝলমল করিতেছে। নিশানে ঝালরে ফুলে উজ্জ্বল চৌয়ারিখানির দিকে গর্ব ভরে চাহিতে চাহিতে বাসন্তী উঠান নিকানো শেষ করিলে তার মা বলিল, উঠান জোড়া আলিপনা আকুন। ও বাবা কিশোর, বাবা সুবল, তোমরা একটা হাতি, একটা ঘোড়া আর একটা পাখি আইক্কা দাও। বাল্যশিক্ষা বই খুলিয়া তাহারা যখন উঠানের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ ধরে না। সারা মালোপাড়ার কারো উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তারই উঠানে থাকিবে। শিল্পীদের অপটু হস্তচালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া বাসন্তী একসময় খুশিতে হাসিয়া উঠিল। আলিপনার মাঝখানে বাসন্তী ছাতা মাথায় দিয়া একখানি চৌকিতে বসিল। ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরাইতে লাগিল এবং তার মার ছাতার উপর হই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরের লুটের মতো ছেলেরা কাড়াকাড়ি করিয়া সে নাড়ু ধরিতে লাগিল। সব শেষে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাহিতেছে, সখী ওই তো ফুলের পালং রইল, কই কানাচাঁদ আইল। বহু দিনের পুরনো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে, তখনও তারা এই গানই গাহিত উৎসবেরই দিনটিতে। আজও উহাই গাহিতেছে। সঙ্গে সঙ্গে দুখায় বাদ্যকর ঢোল আর তার ছেলে কাঁসি বাজাইতেছে। প্রতি বছর একই রকম তালে তারা ঢোল আর কাঁসি বাজায়। আজও সেই রকমই বাজাইতেছে। সবই একই রকম আছে। পরিবর্তনের মাঝে কেবল দুখায়ের ঢোলটা আরো পুরনো হইয়াছে, তার ছেলেটা আরো বড় হইয়াছে।
বাসন্তীর মাথার জবজবে তেল, পরনে মোটা শাড়ি। এই কালকের থেকেই যেন আজ তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবেই বাসন্তী আরও বাড়িয়া উঠিবে, এইভাবেই কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। তবে কিশোর ছেলেটি অনেক ভালো, বাসন্তীকে তার পাশেই ঠিক মানাইবে। বাসন্তীর মার চিন্তায় বাঁধা পড়িল মেয়ের ডাকে। মা, ও মা, দেখ সুবলদার কিশোর দাদার কাণ্ড। আমি চুয়ারি জলে ছাড়তে না ছাড়তে তারা দুজনে ধরতে গিয়া কি কাইজ্জা। এই কয় আমি নিমু, সে কয় আমি নিমু, ডরে আর কেউ কাছে গেল না। শেষে কি মারামারি। আমি কইলাম দুজনে মিল্লা বানাইছো, দুজনই নিয়ে রাইখা দাও, মারামারি করো কেন? সৈন্যা কিশোর দাদা ভালো মানুষের মতো ছাইরা দিল, আর সুবল দাদা করলো কি, মা গো মা, দুই হাতে মাথা তুইলা দৌড়। সেদিন মালোপাড়ার ঘাটে ঘাটে সমারোহ, ঢোল সানাই বাজিতেছে, পুরো নারীরা গান গাহিতেছে। দুপুরের রোদে তিতাসের জল চিকচিক করিতেছে। মালোর কুমারীরা আনকোরা শাড়ি পরিয়া, তেল জবজবে মাথায় চিত্র বিচিত্র চোয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দেবার উদ্যোগ করিতেছে। কিন্তু মালোর ছেলেদের তর সহিতেছে না। মেয়েরা অনুনয় করিতেছে, এখনই ধরিও না, জল আগে ভাসাই, তখন ধরিও। সব চোয়ারিরই জলে ভাসিল। ছেলেরা দৌরাত্ম করিয়া প্রায় সব কটাকেই ধরিল, কারাকারি করিয়া ছিঁড়িল এবং ভাঙাচোরা অবস্থায় মাথায় করিয়া বাড়িতে ফিরিল। কিন্তু তাহাদের দস্যুতা মুক্ত হইয়া কয়েকখানা চৌয়ারি তিতাসের মন্দ স্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বাহির জলে চলিয়া গেল। তীর হইতে দেখা গেল যেন জলের উপর এক একটা ময়ূর পেখম ধরিয়াছে। কিন্তু তাদের যারা ভাসাইল তারা সুখী হইল কি? ছেলেরাই যদি ধরিতে না পারিল, তবে মেয়েদের উহা ভাসাইবার সার্থকতা কই? কিশোরের জন্য বাসন্তীর মনে বড় ব্যথা পাইল। এমন সুন্দর চৌবাড়িটা সে পাইল না, পাইল সুবলে। কিন্তু সে ছাড়িয়া দিল কেন? এমন নির্বিবাদে ভালো মানুষের মতো ছাড়িয়া দিল। কিন্তু মনে যে কষ্ট পাইয়াছে তা ঠিক, মানুষটাই এই ধাঁচের। বন্ধু যেন আর লোকের থাকে না। মানি বন্ধু নিতে চাইলে কোনো জিনিস নিজে আঁকড়াইয়া থাকে না, কিন্তু বন্ধুর জন্য চোখ বুঝিয়া ভালো জিনিস এমন ছাড়িয়াও কেউ দেয়? কেউ দেয় না। সুবলের বাপ গগন মালুর কোনো কালে নাও জাল ছিল না। সে সারা জীবন কাটাইয়াছে পরের নৌকার জাল বাহিয়া। যৌবনে সুবলের মা ভর্ৎসনা করিত, এমন টুলাইন না গিরিস্তি কতদিন চালাইবা? নাও করবা, জাল করবা, সাহকারি কইয়া সংসার চালাইবা? এই কথা আমার বাপের কাছে ৩ সত্য কইরা তবে তো আমায় বিয়া করিতে পারছো, স্মরণ হয় না কেন? কিন্তু নিশ্চেষ্ট লোককে ভৎসনা করিয়া ফল পাওয়া যায় না। খাইবা বুড়া কালে পরের লাথি উষ্টা, যেমন মানুষ তুমি। গগন এসব কথাও কর্ণপাত করে না। বুড়াকাল যখন সত্যিই আসিল তখন বলিত, এখনো বুঝনি? ইহার উত্তরে গগনচন্দ্র বলিত, আমার সুবল আছে, আমি তো করতে পারলাম না, নাও জাল আমার সুবলে করব, অত ভ্যান ভ্যান করিস না। কাজে সুবলের বাপ যখন মারা যায়, সুবলকে নৌকা গড়াইয়া দিয়া যাইতে পারে নাই। সুবল মাথা তোলা হইয়া কিশোরের নৌকায় গিয়া উঠিল এবং তার সঙ্গেই জাল বাহিয়া চলিল। নিজে নাও জাল করার কথা আর তার মনেই আসিল না। কিশোর বয়সে তার মাত্র ৩ বছরের বড়, আশৈশব বন্ধু তারা। তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুইজনে বর্ষাকালে সাপে ভরা বটের ঝুড়িতে বসিয়া খোপের মধ্যে দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আঁধার রাতে বুক জল ভরা পাট ক্ষেতের আল ধরিয়া অনেক দূরে গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিং মাছ, কই মাছ গাঁথা জাল তুলিয়া আনিত। এসব জালে অনেক সময় সাপ গাঁথা পড়ে, কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না। অনেক মালোর ছেলে এভাবে মারা পড়ে দেখিয়াও ভয় পায় না, কেননা অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়াও থাকে। একদিন দুজনেরই বাপ তাদের পাঠশালায় পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল। তার পরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়া শিক্ষকের হাতে যে মার খাইল, তাহার মাত্রা সহনাতীত হইয়াছে বিবেচনা করিয়া দুজনেই একসঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মার খাইল, তবুও গেল না। বরং সেদিন কিশোর কলা গাছের খোল কাটিয়া চটি জুতার মতো পড়িল, সাথীকে ধমকাইয়া বলিল, এই সুবলা, দেখ আমি বৈকুণ্ঠ চক্রবর্তী, তুই আমারে ভক্তি দে। শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী চটি পায়ে উঠানে রোদে বসিয়া তামাক টানিত, আর পালেরা বণিকেরা পথ চলিতে তাহাকে পা ধরিয়া প্রণাম করিয়া যাইত। কিশোর ইহা
লক্ষ্য করিয়াছিল। তারপর একদিন দুজনেরই ওপর তাগিদ আসিল, সুতা পাকাও, জাল বুনো। তিতাস নদীর প্রশস্ত তীর, সেখানে এক দৌড়ির পথ লম্বা করিয়া সুতা মেলিত। বাঁশের চরকিতে কাঠি লাগাইয়া দুইজনে 1 2 3 বলিয়া এমন জোরে পাক লাগাইত যে কাঠি ভাঙিয়া চরকি কাত হইয়া মাটিতে পড়িয়া যাইত। বর্ষায় যে বটের ঝুড়িতে বড়শি ফেরিত, সুদিনে তারই তলা ছিল গরমের দুপুর কাটাইবার উত্তম স্থান। জাল লইয়া দুইজনে সেখানে গিয়া বসিত। জাল পায়ের বুড়া আঙুলে ঠেকাইয়া দুইজনেই সমান গতিতে তকলি চালাইত। তাতে জালে অনেক বাজে গিট পড়িত সত্য, কিন্তু বোনা খুব আগাইত। তারপর এক সময় কিছুদিন আগে পিছে দুজনারই নাও জালে হাতখড়ি হইল। অল্প দিনের মধ্যে পাকা জেলে বলিয়া পাড়ার মধ্যে নাম হইয়া গেল। মাছের জো ফুরাইয়া গিয়াছে। মালদের অফুরন্ত চাহিদা মিটাইতে গিয়া দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিল, কিন্তু একটি মাছও নৌকায় ফেলিতে পারিল না। জালের হাতায় হ্যাঁচকা একটা টান মারিয়া কিশোর বলিল, জগৎপুরের ডহরে যা শুভ না, এখানে তো জালে মাছে এক করা গেল না। কিন্তু ডহরের অতলস্পর্শী জল জালের খুঁটিতে দীর্ণ বিদীর্ণ করিয়াও মাছের হদিশ মিলিল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুঁড়ি ছাড়িয়া দিয়া এক টানে বাঁধ খুলিয়া ফেরিল। আচমকা আঘাতে ডহরের নিস্তরঙ্গ জল কাঁপিয়া উঠিল। তারই দিকে চাহিয়া কিশোর বলিল, জান বাঁচাইতে চাস তো উত্তরে চল সুবলা। একদিন একখানা নৌকা সাজিল, উত্তরে যাইবে, প্রবাসে। তাদের সঙ্গে কিশোরের নৌকাও সাজিল। তারা পুরনো ছই নতুন করিল, নৌকা ডাঙায় তুলিয়া গাব কালিমা খাইল। জালগুলিকে কড়া গাব খাইয়াই 3 দিন বিশ্রাম দিল। অতিরিক্ত কিছু বাঁশ আর দরাদরিও জোগাড় করিল। কিশোরের বাপ সঙ্গে গেলে বাড়িতে থাকিবার কেউ থাকে না। বুড়া মানুষ বাড়িতে থাকে আর সকাল সন্ধ্যা ঘাটে কিনিয়া বেচিয়া যা পাইবে সংসার চালাইবে। আরেকজন ভাগিদার দেখা দরকার। কিশোরের বাপ ভাবিয়া দেখিল দুজনেই বালক, কোনোদিন বড় নদী দিয়া বিদেশ যায় নাই। সেখানে গিয়া অনেক কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনা খরচ করিতে হইবে। ডাকাতে ধরিয়া জাল ছিনাইয়া নিতে চাইলে সামান্য জাল নিয়া কেবল গরিবকেই মারা হইবে, আর কোনো লাভ হইবে না বলিয়া ডাকাতের মন ভিজাইতে হইবে। একজন বয়স্ক লোকের দরকার। জলের ওপর 6 মাস চড়িয়া বেড়াইতে হইবে। তিলকচাঁদ প্রবীণ ছেলে, একটু বেশি বুড়া, তা হোক, সঙ্গে 2 জন জোয়ান মানুষ তো রহিল। রাব তামাক মাখিয়া গুল করিতে করিতে কিশোরের বাপ বলিল, তিলকচাঁদ জানি শুনে তারে নে। গাঁয়ের নাম সুখদেবপুর, খলার নাম উজানিনগড়ের খলা, মোড়লের নাম বাঁশিরাম মোড়ল। একদিন উষাকালে 3 জন নৌকায় উঠিল। বিদায় দিবার জন্য নদীর পারে যারা গেল তাদের সংখ্যা সামান্য। একজন আধবুড়ি, কিশোরের মা, আরেকজন বাসন্তীর মা, আর তার মেয়ে বাসন্তী, 11 বছরের কুমারী কন্যা। বুড়ি বলিল, মাইয়ার মা, জোকার দাও না। বুড়ির ঠোঁটে জোকার বাজে না। বাসন্তীর ও তার মা জোকার দিল। 1.5 জনের উলুধ্বনি বলিয়া তাহা উষার বাতাসকে কাঁপাইল মাত্র, কলরব তুলিল না। কিশোরের বাপ নদী তীরে যায় নাই, ঘরে বসিয়া ঘন ঘন কেবল তামাক টানিতেছিল। ছেলেকে বিদায় দিয়া ঘরে আসিয়া বুড়ি কাঁদিয়া উঠিল। 5 পীর বদরের ধ্বনি দিয়া প্রথম লগি ঠেলা দিল তিলক। সুবল হালের বইঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিস হিস করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গুলুইয়ে গিয়া দাঁড় ফেলিয়াছে, কিন্তু তার দাঁড়ে জোর বাঁধিতেছে না, শুধু পড়িতেছে আর উঠিতেছে। ছইয়ের উপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ নৌকায় দাঁড়াইয়াছিল। দেখিতেছিল তাদের মালো পাড়ার ঘরবাড়ি গাছগুলি, খুঁটিতে বাঁধা নৌকাগুলি অতিক্রান্ত উষার স্বচ্ছ আলোকেও কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটি গ্রাম আর গোচারণের মাঠ। অদৃশ্য হইতেছে কালী সীমার ময়দান আর গরিবুল্লার বটগাছ 2টি। জলের উষ্ণতায় শীতের প্রভাতী হাওয়ায় কেমন মিষ্টি। গলুইয়ের দিকে আগিয়া গিয়া কিশোর বলিল, যাও তিলক, তামুক খাওগা, দাঁড়টা দেও আমার হাতে। তিতাস যেখানে মেঘনাতে মিলিয়াছে সেখানে গিয়া দুপুর হইল।
কিশোর দাঁড় তুলিয়া খানিক চাহিয়া দেখিল, অনুভব করিল মেঘনার বিশালত্বকে আর তার অতলস্পর্শী কালো জলকে। এবারে শক্ত মাটিতে একসময় ভাঙন হইয়া গিয়াছে, এখন আর ভাঙিতেছে না, কিন্তু ভাঙনের জয় পতাকা লইয়া দাঁড়াইয়া আছে পর্বতের মতো খাড়া পাটটা। ছোট ছোট ঢেউয়ে মসৃণ হইয়া রহিয়াছে বড় বড় মাটির ধস। ওপারে অনেক দূরে, যেখানে গড়ার সমারোহ, দেখা যায় সাদা বালির ঢালা রূপালী বিছানা ভাঙিয়াছে গাছের ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধু ধু বালুচর। তিলককে ভাত চাপাইতে বলিয়া কিশোর গলুইয়ে একটু জল দিয়া প্রণাম করিল, তারপর আবার দাঁড় ফেলিল। সন্ধ্যা হইল ভৈরবের ঘাটে আসিয়া। এখানে কয়েক ঘর মালো থাকে। ঘাটে খুঁটি বাঁধা কয়েকটি নৌকো, পাড়ে বাঁশের ওপর ছড়াইয়া দেওয়া কয়েকটি জাল, পাশে গাবের মোটকি গামলা, বেতের ঝুড়ি। দেখিতেই চেনা যায় এখানে মালোরা থাকে। গ্রামের পাশে সূর্য ঢাকা পড়িলেও আকাশে একটু একটু বেলা আছে। নৌকা বাহিলে আরও একটা বাঁক ঘোরা যাইত, কিন্তু সম্মুখে রাত কাটাইবার ভালো জায়গা তিলক স্মরণ করিতে না পারায় কিশোর বলিল, এই জায়গা তো এই রাইত থাইক্কা যাইরে সুবলা। এখান হইতে বাড়িগুলোও দেখা যায়। গ্রাম আগে বড় ছিল। মালবের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে। বৃহত্তর প্রয়োজনের পায়ে ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হইয়া গিয়াছে। তবু এ গায়ের মালুরা গরিব নয়। বড় নদীতে মাছ ধরে, রেলবাবুদের পাশে থাকে, গাড়িতে করিয়া মাছ চালান দেয়। তারা আছে, মন্দ না। কিশোরদা, ভৈরবের মালুরা কি কাণ্ড করে জানো কি? তারা জামা জুতা ভাড়া কইরা রেল কোম্পানির বাবুর বাসায় কাজ দিয়া বেড়ায়, আর বাবুরাও মালোপাড়ায় বইয়া তামুক টানে আর কয়, পোলাপান স্কুলে দাও, শিক্ষিত হ, শিক্ষিত হ। তিলক খেপিয়ে উঠিয়া বলিল, হ, শিক্ষিত হইলে সাদী সম্বন্ধ করবো নাকি? আরে সুবলা, তুই বুঝবি কি? তারা মুখে মিঠা দেখায়, চোখ রাখে মাইয়া লোকের ওপর। ব্যাপারটা মীমাংসা করিয়া দিল কিশোর। হাসিয়া বলিল, না তিলক চাঁদদা, চোখ রাখে বড় মাছের ওপর, যা শোনা যায় তা না। তা হইলে কি যাই না শুই না নগরবাসী এই গাঁয়ে সম্বন্ধ ঠিক করতো? কিশোর দাদা, চল মাইয়ারা একবার দেখা যায় বাড়ি বাড়ি। মেয়েদের দিনের শেষে জল ভরিতে আসিয়াছে। দলে দেখা গেল কয়েকটি কুমারী কন্যাকে। কিশোর চোখ টিপিয়া বলিল, গিয়া কি করবি? এর মধ্যে থাইকা দেখা নেয়। সারা রাত সুখে ঘুমাইয়া তারা উষার আলোকে নৌকা খুলিয়া দিল। ভৈরব খুব বড় বন্দর। জাহাজ নোঙর করে, নানা ব্যবসায়ের অসংখ্য নৌকা। কোনো নৌকায় বেকার বসিয়া নাই। সব নৌকার লোক কর্মচঞ্চল। নৌকার অন্ত নাই, কারবারেরও অন্ত নাই। লাভের বাণিজ্যে সকলেই তৎপর। আপন করা গণ্ডা বুঝিয়া পাইবার জন্য সকলেই ব্যস্ত। যারা পাইয়াছে তারা আর অপেক্ষা করিতেছে না। আগের যারা অবেলায় পাইয়াছে তারা রাতটুকু কাটাইয়া কিশোরের নৌকা খেলার সময়ে নৌকা খুলিয়াছে। বেশিরভাগ গিয়াছে যেদিক হইতে আসিয়াছে সেই দিকে। কিশোরেরা যাইতেছে সামনের দিকে। বন্দরের এলাকা পর্যন্তই কর্মচাঞ্চল্য। এর সীমা অতিক্রম করিতেই দেখা গেল সকল প্রাণস্পন্দন থামিয়া গিয়াছে। বন্দরের কলরব ধীরে ধীরে পশ্চাতে মিলাইয়া গেল। সম্মুখে বিরাট নদী তার বিশালতা লইয়া চুপ করিয়া পড়িয়া আছে। শীতের নদী। উত্তরের হাওয়া সরিয়া গিয়াছে। দক্ষিণের বাতাস এখনো বাহির হয় নাই। নদীতে ঢেউ নাই, স্রোতের বেগও নাই। আছে কেবল শান্ত, তৃপ্ত, স্বচ্ছ, অবাধ জলরাশি। এই অনন্তের ধ্যান ভাঙিয়া, এই প্রশান্তের মৌনতা বিঘ্নিত করিয়া কিশোরের নৌকার দুইখানা দাঁড় কেবল উঠানামা করিতেছে। এতক্ষণ কুল ঘেঁষিয়া চলিতেছিল। ডালা বালিরাশির বন্ধা কুল। লোকের বসতি নাই, গাছপালা নাই, ঘাট নাই। কোনোখানে একটি নৌকার খুঁটিও নাই। এমনকি নিষ্করুণ নিরালা কুল। রোদ চড়িলে শীত অন্তর্হিত হইল। সুদূরের ইশারায় এই নির্জনতার মাঝেও কিশোরের মনে যেন আনন্দের ঢেউ উঠিল। নদীর এই অপাদ উদার রূপ দেখিতে দেখিতে অনেক গানের সুর মনে ভাসিয়া উঠিল। অদূরে একটা নৌকা এদিকে আসিতেছে। কিশোর গলা ছাড়িয়া জুড়িল, উত্তরের জমিনেরে সোনা বন্ধু হাল চষে, লাঙলে বাজিয়া উঠি খুয়া।
দক্ষিণা মলোয়ার বায় চান্দ মুখ শুকাইয়া যায়, কার ঠাঁই পাইব পানগুয়া। নৌকাটা পাশ কাটাইবার সময় তারা কিশোরের গানের এই পদটি শুনিল। নদীর কিনার দিয়া গেল বাঁশি বাজাইয়া, পরার পীড়িতি মধু লাগে, কুখেনে বাড়াইলাম পা খেয়া ঘাটে নাইবে না, খেয়া নিরে খাইল লঙ্কার বাঘে। একজন মন্তব্য করিল, বুড়ারে দাঁত টানতে গিয়া জোয়ার বেটা খড়াইয়া রইছে, আবার রস কেমন পরারে পীড়িতি মধু লাগে। কিশোর আঘাত পাইয়া বলিল, যাও তিলক চাঁদ, তুমি গিয়া ঘুমাইয়া থাকো। তিলক নৌকার মালিকের আদেশ অগৌনে পালন করিল। আবার নির্জরতা, যত দূর চোখ যায় শুধু জল। দাঁড়ের উপর মনের ঢালিয়া কিশোর বলিল, বাঁর গাং দিয়া ধরবো দেখি সুবলা, খালি বালু দেখতে এর ভালো লাগে না। ধর কোনাকুনি ধর, পার বাইবে তো ওই পার দিয়া ধর, এইবারে কিচ্ছু নাই। কিন্তু ওপার তখনও চোখের আড়ালে, যা দৃষ্টির বাহিরে তারই হাতছানির মায়ায় তারা বিপদে পা দিল। কিশোরের বুক একবার একটু কাঁপিয়াছিল একটা গান মনে পড়িয়া, মাঝি ভাই তোর পায়ে পড়ি, পার দেখাইয়া ধর পারি। কিন্তু শেষের কথাগুলি সুন্দর। পিছের মাঝে ডাক দিয়া কয়, নৌকা লাগাও প্রেম তলায়, হরি বল তরি খুল ও সাধের জোয়ার যায়। কিশোর নিজের মনকে প্রবোধ দিল। বৈঠার আওয়াজ বেসুরো হইতেছে দেখিয়া সুবলকেও সাহস দিল। না সুবলা, ডরাইস না, গাঙের ডর মাইজ গাঙে না, গাঙের বিপদ পারের কাছে, বার গাঙে মা গঙ্গা থাকে, বিপদে নাই আরে রক্ষা করে। চিলকচাঁদের ঘুম ভাঙিল। বাহিরে আসিয়া দেখে বেলা নাই। নৌকার লক্ষ্য যে তীরের দিকে, সে তীরের ভরসা নাই। পশ্চাতে ফেলিয়া আসিয়াছে যে তীর, তারও ভরসা নাই। শীতের বেলা ফুরাইল তো একেবারেই শেষ হইয়া গেল। নদীর ওপর যাও বা একটু আলো ছিল, তাও অদৃশ্য হইল। তারপর তারা কুল হারা হইয়া কেবল মেঘনার বুকেই নিরুদ্দেশ হইল না, আঁধারের বুকেও আত্মসমর্পণ করিল। সুবল বৈঠা রাখিয়া ছইয়ের ভেতর আসিল। টিমটিমে একটা আলো তিলক জ্বালাইয়াছিল, সেটা রাগ করিয়া নিভাইয়া ফিরিল। তিলক তামাক টানিতেছে, সেটা একটানা টানিয়া চলিল। শুধু কিশোর নিরাশ হয় না। সুবলের পরিত্যক্ত হালখানা হাতে লইয়া জোরে কয়েকটা টান দিল। হঠাৎ নৌকাটা কিসের উপর ঠেকিল, ঠেকিয়া একবার নিশ্চল হইয়া গেল। আতঙ্কিত হইয়া তিলক বলিয়া উঠিল, আর আশা নাই সুবলা, কুমিরের দল নাও কাঁধে লইয়েছে। আমার মাথা হইছে, নাও আটকাইছে চরে, বাইরে আইয়া দেখ না। বাহির হইয়া দেখিল, তিলক বলিল, ইখানে পাড়া দে। রাত পোহাইলে দেখা গেল এখানে নদীর বুকে একটুখানি চর জাগিয়াছে। তারই উপরে লোকে নানা জাতের ফসল বুনিয়াছে, চারা গাছ করিতে ফুল ধরিয়াছে। পাক পাখালিরা খোঁজ লইয়া সকালবেলাতেই বসিয়া গিয়াছে মেলার মতো। ভোরের রোদে নৌকা খুলিয়া দুপুর নাগাদ অনেক পথ আগাইয়া তারা পূব পার ধরিল। ঘাটে নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো, সেখানেও এক মালো পাড়া। চিননি চিলক, এটা কি গাঁও? তিলক চিনিতে পারিল না। এইখানেই নাও রাখ সুবলা, দুপুরের ভাত এইখানেই খাওয়া যায়। হ, খাওয়াইবার লাইগা তারা তৈয়ার হইয়া রইছে। ভাত খাবো নিজের আইনথা, পরের আশা করি নাকি। ঘাটে সারি সারি নৌকা বাঁধা, তারই একটার পাশে সুবলা নৌকা ভিড়াইল। একজন নৌকায় বসিয়া ছেঁড়া জাল গড়িতেছিল। কৌতূহলী হইয়া আগন্তুক নৌকার দিকে তাকাইল। মালদের নৌকা, দেখিলেই চেনা যায়। ভিড়িতেই কোন গ্রামের নৌকা কোথায় যাইবে জিজ্ঞাসা করিল। তারাও জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামের নাম নয়া কান্দা। ৩০-৪০ ঘর মালো থাকে। নয়া বসতি করিয়াছে। আগে ছিল পশ্চিম পাড়ের এক শিক্ষিত লোকের গ্রামে। নদীর পাড়ে যেখানে তারা নৌকা বাঁধিত, জাল জড়াইত, জমিদার সে জমি তাদের নিকট হইতে জোর করিয়া ছিনাইয়া অন্য জাতের কাছে বন্দোবস্ত দিয়াছে। তাই তারা এই অবিচারের গ্রাম ছাড়িয়া এখানে আসিয়া নতুন বাড়ি বাঁধিয়াছে। এখানে জমিদার নাই, বেশ শান্তিতে আছে। হাটবাজার দূরে, কিন্তু ঘাটে নৌকা আছে, দেহে ক্ষমতা আছে। তারা দূরকে সহজেই নিকট করিতে পারে। কিশোর মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে হাতের হুক্কা তার দিকে বাড়াইয়া দিল। আমার হুক্কাও আইতাছে, দাও আগে তোমারটাই খাই।
এই সময় একটি ছোট্ট দিগম্বরী হৃষ্টপুষ্ট মেয়ে আসিতেছে দেখা গেল। বাড়ি থেকে হুক্কা লইয়া আসিয়াছে। শরীরের দুলানির সঙ্গে সঙ্গে হুক্কাটা ডাইনে মায়ে দুলিতেছে। নৌকার কাছে আসিয়া ডাকিল, বাবু আমারে তোল। মেয়ের হাত হইতে হুক্কা লইয়া কিশোরের দিকে বাড়াইয়া লোকটি বলিল, আমি খাই তোমার হুক্কা, তুমি খাও আমার ঝিয়ের হুক্কা, আমার ঝি। মেয়ের দিকে চাহিয়া বলিল, কি গো মা, জামাই দেখছ নি, বিয়া দিয়া দি? কার ঠাই? এই বুড়ার ঠাই? না না, বুড়ার ঠাই না। আমার জামাই হইব যমুনার জামাইয়ের মতো সুন্দর। মাই কইছে। তা হইলে ওই জামাইয়ের ঠাঁই দেই। কন্যাবর তো সুবলের দিকে হাতের তকলি বাড়াইল। সুবল কিশোরের দিকে চাহিয়া মুচকাইয়া হাসিল। না লইয়া আইছ, নিয়া যাইবার বুঝি? সুবল বলিল, হ লইয়া যাবো অনেক দূর, এই দেশের কাওয়ার মুখও দেখতে পারবা না। মেয়ের চিন্তিত মুখ দেখিয়া বাপের দয়া হইল। না না, আমার মায়ের যাইতে দিমু না, জামাই আমার ঘর জামাই রাখুম। বাড়ি যাইবার সময় লোকটি কিশোরকে বলিয়া গেল, শোনো মালুর পুত, তোমরার পাক আমার বাড়িতে হইব। আমার ঝি তোমারে নিমন্ত্রণ করলো। কি ক? না না, আমরা নাওই রান্ধুম। তুমি খাও গিয়া, রাইতের জালে যাও বুঝি? ইখানে রাইতের জাল বাউন লাগে না, বিহানে কটা বিকালে কটা খেউ দিলেই হয়। অদৈন্য মাছ, কত মাছ ধরবাই তুমি? লোকটি মেয়েকে স্নান করাইল, নিজে স্নান করিল, গামছা পরিয়া কাপড় নিংড়াইয়া কাঁধের উপর রাখিল। তারপর মেয়েকে কোলে তুলিয়া গ্রাম পথে পা বাড়াইল। কিশোরের চোখে ভাসিয়া উঠিল সুন্দর একটি পরিবারের ছবি, যে পরিবারে একটি নারী আছে, একটি নন্দিনী আছে, আর পুরুষকে সারা রাত নদীতে পড়িয়া থাকিতে হয় না। তার মনে একটা ঔদাস্তের সুর খেলিয়া গেল। নির্লিপ্ত কণ্ঠে বলিল, কই রে সুবলা, কি করবে করো, নাও নাও ভাসাইয়া দিব। কিছুই করিতে হইল না। গলায় মালা, কপালে তিলক একজনকে পল্লী পথে বাহির হইয়া আসিতে দেখা গেল। তার মুখময় হাসি। কোনো ভূমিকা না করিয়াই বলিল, দেখো মালুর পুত, দোহাই তোমার বাপের, আমার ঘাটে যখন নাও লাগাইছ সেবা না কইরা যাইতে পারবায় না। সবল তার কথা বলার ভঙ্গি, প্রত্যেকটি কথা আত্মপ্রত্যয় সুদৃঢ়। কিশোরের মৃদু প্রতিবাদ তীরের মতো উড়িয়া গেল। খাইতে বসে রে সেই নন্দিনী গর্বিত পাত্রান্বেষী লোকটি বলিল, এই তখনই আমি মনে করছিলুম আমাদের হাতে ছাড়া পাইলেও সাধুর হাতে ছাড়ার নাই, তাই ঘাটে কিছু না কইয়া জানাইয়া দিলাম সাধুরে। খাওয়ার পর সাধু ধরিল, আজ রাতটুকু থাকিয়া যাও, একটু আনন্দ করিবার বাসনা হইয়াছে। তিলক বলিল, আমরা তো বাবা গান জানি না। জানো না? কোন জায়গাতে বিরাজ করো তোমরা? গ্রামের নাম গোকন ঘাট। আমি সেই কথা কই না, আমি কই তোমরা বিরাজ করো কোন বৃন্দাবন না কৈলাসে? তোমরা কৃষ্ণমন্ত্রী না শিব মন্ত্রী? তিলকের সেই কোন যৌবনকালে গুরুকরণ হইয়াছিল। গুরু তার কানে কৃষ্ণ মন্ত্রই দিয়াছে, যদিও সে দীক্ষা অনুযায়ী কোনো কাজই আজ পর্যন্ত করিয়া উঠিতে পারিল না। তবু গুরুর 3 আখরের মূল মন্ত্র ভুলে নাই। সাধুর প্রশ্নে সে একটু ইতস্তত না করিয়াই বলিল, আমার বাবা কৃষ্ণমন্ত্রী। এই দেখো, গুরু মিলাইছে। আনন্দ করার গানে তো জানা অজানার কথা উঠে না বাবা, কেবল নামের রূপ মাধুরী পান করতে হয়। 16 নাম 32 আখরের মাঝে প্রভু আমার বন্ধন দশায় আছে। শাস্ত্রে কয় বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন, বিবর্ত বিলাসের কথা, সে হইল নিত্য বৃন্দাবনের কথা। তিনি লীলা বৃন্দাবনে আইসা সুবলাদি সখা আর ললিতাদি সখী সহ আদ্যশক্তি শ্রীমতী রাধিকারে লইয়া লীলা কইরা গেছে। সেই লীলা বৃন্দাবনে অখন আর তানরা নাই, আছে নৃত্য বৃন্দাবন। সেই নিত্য বৃন্দাবন আছে এই দেহেরই মধ্যে। তবেই দেখো তানরা এই দেহের মধ্যেই বিরাজ করে। তারপর নদিয়া নগরের প্রভু গৌরাঙ্গ অবতারের কথা খান ভান না কেনে? পদকর্তা কইছে, আছে মানুষ গসয়, আছে মানুষ গৌরচান্দের ঘরে। নিগৌর বৃন্দাবনে গসয় আছে মানুষ। এক মানুষ বৈকুণ্ঠবাসী, আরেক মানুষ কালো শশী, আরেক মানুষ গসই। দেহের মাইজে রসের কেলি করে।
নিগড় বৃন্দাবনে গস হইয়াছে মানুষ। কথাগুলির অর্থ তিলক কিছু কিছু বুঝিল। কিশোর ও সুবল মুগ্ধ আনুগত্যে দৃষ্টি দিয়া বক্তার কথাগুলি উত্তম রূপে শুনিয়া লইয়া মনে মনে বলিল, এসব তত্ত্ব কথা, অত্যন্ত শক্ত জিনিস। যে বুঝে সে স্বর্গে যায়। আমি তুমি পাপী মানুষ, আমরা কি বুঝিব? অনেক রাত পর্যন্ত গাল হইল। সাধু নিজে গাহিল, পাড়ার আরো দু চারজন গাহিল। তিলকও তাহার জানা উঠান মাটি ঠন ঠন পিনা নীল স্রোতে গঙ্গা মইল জল তিরাসে ব্রহ্মা মইল শীতে গানটি গাহিল। সাধুর নির্বন্ধাতি সজ্জে কিশোর ও সুবল দুজনে তাহাদের গায়ের সাধুর বৈঠকে শোনা দু তিনটা গান গাহিয়া সাধুর চোখে জল আনিল। তাহাদের গান শুনিয়া সাধু মুগ্ধ হইল। ততোধিক মুগ্ধ হইল তাদের সরল সাহচর্যে। মনে মনে বলিল, বৃন্দাবনের চির কিশোর তোমরা, কৃষ্ণে তোমাদের গোলকের আনন্দ দান করুক। আমাকে যেমন তোমরা আনন্দ দিলে, তোমরাও তেমনি আনন্দময় হও। পরদিন তারা এখান হইতে নৌকা খুলিল। ছপ ছপ ছলাৎ শব্দ করিয়া নৌকা দুই তরুণের দ্বারের টানে ঢেউ ভাঙাইয়া আগিয়া চলিল। তীরে দাঁড়াইয়া সাধু। নৌকা যতই দূরে যাচ্ছে তার দুই চোখ জলে ভরিয়া উঠিতেছে। তার কেউ নাই, সকলের মধ্যে থাকিয়াও সে একা। তারা আনন্দ করিতে জানে না, আনন্দ দিতে জানে না। যারা আনন্দ দিতে পারিল তাকে এক টানা দৈনন্দিতার মধ্যে ফেলিয়া তারা ওই দূরে সরিয়া যাইতেছে। অকুল মেঘনার অবাধ জলরাশির উদার শুভ্র বুকের ওপর একটি কালো দাগের মতো ছোট হইতে হইতে তারা একসময় মিলাইয়া গেল। সাধুর বুক ছাপাইয়া বাহির হইল একটি দীর্ঘশ্বাস। তারা দিয়া গেল অনেক কিছু, কিন্তু নিয়া গেল তার চাইতেও অধিক। এইখানে পাড়াটা ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। বাঁকা অংশ জুড়িয়া স্রোতের আবর্ত এক জোরে পাক খাইয়া চলিতেছে, যে তীরে লাগিয়া অমন শক্ত মাটিকেও যেন করাত কাটা করিতেছে। ছিন্ন মূল তালগাছের মতো ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এক একটা অতিকায় মাটির ধস। ভাঙনের এই সমারোহে পড়িয়া পাড়াটা খাড়া উঁচু হইয়া উঠিয়াছে। দেখিলে ভয় হয়, ইহার নিকট দেয়া নৌকা চালাইতে বিপদের আশঙ্কা আছে। যদি একটি ধস ভাঙিয়া নৌকার উপরেই পড়ে, যা স্রোত, আগানো বড় কঠিন, তবু আগাইতে হইবে। সকাল হইতে নৌকা বাহিয়া সুবল দুপুরের খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। এক টানা রাতের জালে যাওয়ার এমনি অবভাস। জালে না গেলেও রাতে চোখে ঘুম আসে না, দুপুরে চোখে ঘুম আসে, ঘুমাইতে হয়। তিলক সে কাজ দুপুরের আগেই সরিয়াছে। হুঁকা হাতে শুইয়াছিল, হাতের হুঁকা হাতেই ছিল। দেখিয়া মনে হইয়াছিল যেন চাহিয়াই আছে, চোখ খোলা, অথচ এরই মধ্যে ঘুমাইয়া নিয়াছে। এখন গুলইয়া বসিয়া ঝপাঝপ দাঁড় ফেলিতে ফেলিতে জলের দিকে চাহিয়া বলিল, এইবার যা মাছ পড়ব কিশোর, জলের রূপখান চাইয়া দেখ। মেঘনার বিষণতা এখানে অনেক কমিয়া গিয়াছে। ভাটিতে থাকিতে এপার হইতে ওপার একটা রেখার মতো দেখা যাইত। এখন উজান আসিয়া এপারে থাকিয়া ওপারের খড়ের ঘরগুলি পর্যন্ত সুস্পষ্ট দেখা যাইতেছে। বিকেলে ঘুম ভাঙিয়া উঠিয়া সুবল অবাক হইল। তিলক, এটা কোন গাং? কোন গান আবার? যে গাং দিয়ে আসা হয়েছে। এখানে মেঘনা অত ছোট? যত উজানে যাইবা ততই ছোট। আরো কত উজানে যাইতে হইব। উজানিনগরের খলার কত দূর? সুখদেবপুরের বাঁশিরাম মোড়লের বাড়ি আর কত দূর? আবার ঘুইমা থাক, একবারে তার ঘাটে নাও ভিড়াইয়া ডাক দিমু হুঁকা হাতে লইয়া। যাও, আর ঠিসারা কইর না। দূরে একখানা ছায়াচ্ছন্ন পল্লী, গাছপাতায় সবুজ। তাকে পাশে রাখিয়া যেন অকস্মাৎ নদী টানা ধনুকের মতো বাঁকিয়া সোজা পশ্চিমের দিকে অদৃশ্য হইয়াছে। পশ্চিম পারে আড়ালে পড়ায় এখান হইতে তাকে আর দেখা যাইতেছে না। বাঁকানো ঢালা পার, পরন্ত রোদে তার বালি রাশি চিকচিক করিতেছে। সেই বালি ঢালা পাড়ের ওপর একখানা 10-12 খানি বড় বড় খড়ের ঘর। গাছপালা একটিও নাই, কোনোখানে সবুজের চিহ্ন মাত্র নাই। কেবল বালি আর কয়েকখানা ঘর মরুর বালুকায় পান্থ নিবাসের মতো। ব্যতিক্রম কেবল সচর অজগরের মতো এলাইয়া পড়া নদীটি।
আরো একটু স্পষ্ট হইয়া উঠিলে তিলক তার বৃদ্ধ চক্ষু দুইটির প্রতি অসীম করুণায় কিঞ্চিত আবেগের সঙ্গে বলিল, ওই দেখা যায় সুখদেবপুর, আর ওই উজানিনগরের খলা। কিশোর আর কোনো কথা বলিল না। যেখানটার পরে নদী আর দেখা যাইতেছে না সেই দিকে চাহিয়া রহিল। বাঁশিরাম মোড়লের ঘাটে যখন নৌকা ভিড়িল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরিতে হইলে তাঁরই সঙ্গে বন্দোবস্ত করিতে হয়। পরদিন সকালে মোড়লের বাড়ি হইতে নিমন্ত্রণ আসিল। দুপুরে তার বাড়িতে সেবা করিতে হইবে। দুপুরে স্নান করিয়া 3 জনে সেখানে উপস্থিত হইল। মোড়লের বাড়িতে 4 ভিটা 4টি খড়ের ঘর, সংস্কারভাবে জীর্ণ। তারই একটার বারান্দায় বসিয়া সে 1 বাক্স রূপার টাকা গণিতেছে। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো, বয়স 50-এর উপর। কিন্তু মাংসে চামড়ায় বার্ধক্য ধরে নাই। কণ্ঠার 2 পাশে মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোর মনে মনে বলিল, মানুষের মতো মনুষ্যের 25টা এসর, তোমার চরণে দণ্ডবত। মোড়ল তার নতুন জেলেদিগকে অভ্যর্থনা করিয়া বসাইল। নাম তো জানলাম কিশোর, পিতার নাম তো জানলাম না। পিতার নাম রামকেশব। চিনতে পারিসি। তোমরা ক ভাই? ছোট এক ভাই আছিল, মারা গেছে, এখন আমি একলা। পুত্র সন্তান কে? আমার পুত্র সন্তান আমি। বুঝলাম। বিয়ে করছ কয়? কিশোর চুপ করিয়া রইল। কথা বলিল সুবল। এইবার দেশে গিয়া করিবে। সম্বন্ধ নিজে গ্রামেই ঠিক হইয়া আছে। রান্না যা কিছু হইয়াছে সবই বড় মাছের। কিশোরেরা ছোট মাছের জেলে। বড় মাছ বড় একটা মুখে পড়ে না, কেননা এসব মাছ তারা ধরিতে পারে না। কোনোদিন কোনো বড় মাছ পথ ভুলিয়া তাদের জালে আসিয়া পড়িলেও পয়সার জন্য বেচিয়া ফেলতে হয়। মোড়ল খায় যেমন বেশি, খাওয়ার উপর তার মনোযোগও তেমনি অখণ্ড। খাওয়ার ফাঁকে একবার তার অতিথিদের কথা মনে পড়িল। জানলা ভাই, যা খাইবা কেবল হাতের জোরে। কিশোর কোনো উত্তর দিতে পারিল না, কারণ আয়োজনের এত প্রাচুর্যের মধ্যে পড়িয়া তার খুব লজ্জা করিতে লাগিল। রুই মাছের মাথার খানিকটা চিবাইতে চিবাইতে উত্তর দিল তিলক। কি যে তুমি কও মোড়ল। কিশোরেরও একটা কিছু বলা দরকার। নৌকার মহাজন সে, কিন্তু এসব উত্তর চাতুর্যপূর্ণ ভাষায় দিতে হয়। সে ভাষা কিশোরের জানা নাই। সরল মানুষ সে, তার কথাও সরল। আমাদের দেশে অত বড় মাছ পাওয়া যায় না। বড় মাছ অত বেশি আমরা খুব কম খাই। শুনিয়া মোড়ল গিন্নি আর 1 বাটি মাছ আনিল। কিশোর প্রবল আপত্তি জানাইল। না 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 না। মোড়ল বউ বুদ্ধিমতী। কিশোরের এঁটো পাতে বাটিটা শব্দ করিয়া ঠেকাইল। এবার কিশোরকে মাছগুলি খাইতেই হইবে। মোড়ল বউ লম্বা ঘুমটা টানিয়া পরিবেশন করিয়াছে। মুখ দেখা যায় নাই। মুখ দেখা গেল খাওয়ার পর তার বারান্দায় বসিলে যখন পান দিয়া গেল তখন। মোড়ল চৌকির উপর বীরাসনে বসিয়াছে। তাকে ছেলেবেলার গল্পে শোনা হনুমান ভীমাদি কোনো বীরের মতো দেখাইতেছে। কিশোর তাকে চোরা দৃষ্টিতে দেখিতেছে আর ভাবিতেছে, রাগ নাই, অহংকার নাই, মানুষের আছে কেবল শক্তি। উহার বুকের কাছটিতে একবার বসিতে পারিলে ঝড় তুফানও কিছু করিতে পারিবে না। এমন সময় গিন্নি স্বামীর হুঁকা দিয়া গেল। একটু পরে পানের বাটা সাজাইয়া আনিয়া 4 জনের মাঝখানে রাখিতেই তার ঘুমটা সরিয়া গেল। কিশোর মুহূর্তের জন্য তার মুখখানা দেখিতে পাইল। শ্যামাঙ্গী ক্ষীণকায় তরুণী। ভৈরবকায় মহাদেবের পাশে বালিকাবধূ গৌরীকে যেমনটি দেখাইত, এই বউ তার পাশে বসিলে ঠিক তেমনই দেখাইবে। কিশোর চিন্তিত মনে বসিয়া রইল। মোড়ল বলিল, কি ভাবছ? আমার স্থিরাচার? কিশোর আঘাত পাইল। আমি বুঝি এই ভাবছি? আর কি ভাববা? আমার ঘরে এই ছাড়া আর কেউ নাই। আর যে ছিল মারা গেছে সে। থাকলে তোমারে লইয়া অখন কত ঠার ঠিসারা হতো। মোড়ল, কি জানলা? তোমার দিকে চাইয়া আমার শিব ঠাকুরের কথা মনে পড়ে। তোমার অত নাম ডাক, কিন্তু বাড়ি ঘরে ছিঁড়ি নাই, তাজ্জবের কথা। মোড়লের তার আয়ত চোখ দুটি মিলিয়া
তার স্নিগ্ধ দৃষ্টি কিশোরের চোখ দুটির মধ্যে ডুবাইয়া দিল। আমার মনে পড়ে আরো একজন শিবের কথা। সে শিব বুড়া, সকলের দরবারে তার নাম ডাক, কিন্তু ঘরে তার দৈন্য দশা। শিশুর মতো বাধিত হইয়া মোড়ল বলিল, তুমি আমারে শিব ঠাকুর বানাইলা? না জানলা, তুমি আমারে বুড়া শিব বানাইলা। আমার গৌরী বড় ভালো, তারে আবার না চাইয়াও না। আর আমরা তো শিব মন্ত্রী না, আমরা কৃষ্ণ মন্ত্রী। তোমরা কোন দেশের দেশি? জবাব দিল তিলক, বৃন্দাবনের। বুঝলাম, তোমরাও কৃষ্ণমন্ত্রী। কৃষ্ণে মিলাইছে। রাইতে আনন্দ করা চাই, মনে থাকে যেন। এখন একটু গড়াইয়া যাও। উত্তম ভোজন পাইলে তিলকের পেট উঁচু হইয়া ওঠে, নির্লজ্জভাবে অস্তিত্ব সপ্রমাণ করে। উহার সম্বন্ধে সচেতন হইয়া তিলক বলিল, ঠিক কথাই কইছ মোরল, যা খাওয়াইয়াছ গড়াইয়াই যাইতে লাগবো। খাড়া লইয়া যাওয়ার ভরসা খুব কম। রসিকতা। মোরল শশব্যস্তে প্রতিবাদ করিল, সে কথা কই না জানলা, আমি কয় পাটি বিছাইয়া দেওক, একটু গইরা লও, তারপর যাইও। রাইতে আমার উজাগর করতে লাগবো। একটা শীতল পাটি বেইচা দিলে গড়াইয়া যাইতে পারে। তুমি জানলা বড় ঢঙ্গি, তোমার আমার বড় ভালো লাগে। সেদিন তারা নৌকাতে ফিরিল না। শীতল পাটিতে গড়াইয়া বিকালে পাড়া বেড়াইতে বাহির হইল। তিলক বুড়া মানুষ, তার কাপড় হাঁটুর নিচে নামে না, কিন্তু কিশোর সুবল ধুতি পায়ের পাতা অবধি ঢিলা করিয়া কার্তিকের মতো কোমরে গেঁড়ো দিয়াছে। কাঁধে চড়াইয়াছে একখানা গামছা। সুবলের বয়সের দোষ। সে শুধু দেখিল কার বাড়িতে ডাগর পাত্রী বিবাহের দিন গুনিতেছে। অনেককে দেখিল এবং সকলকেই মনে ধরিল। ইহাদের বাপ মা সুবলকে লক্ষ্য করিতেছে এবং ওগো ছেড়ে যাওয়ার পথে আমার মেয়েকে নিয়া যাও বাতাসে ভর করিয়া সুবলের কানে এই কথা পাঠাইতেছে। ইহা কল্পনা করিয়া সুবল মনে মনে পুলকিত হইয়া উঠিল। কিশোর ভাবিতেছে আর এক রকম কথা। এ গায়ের লোকগুলি কি স্বাস্থ্যবান? নারী পুরুষ ছেলে বুড়া সকলের গায়েই জোরের জোয়ার বহিয়া চলিতেছে। আটকায় সাধ্যকার, সকলেরই রং কালো, তবে হালকা রং চটা কালো নয়, তেলতেলে পাথরের সুগঠিত মূর্তির মতো কালো। কিশোরের গায়ের লোকও বেশিরভাগই কালো, কিন্তু মাঝে মাঝে পরিষ্কার লোকও আছে। নারীরা অনেকেই কালো, আবার অনেকেরই রং ফর্সা। বাসন্তীর রং তো রীতিমতো ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ের মতো, কিন্তু এ গায়ের নারী পুরুষ সকলেই কালো। আরেকটি জিনিস কিশোরের চোখে পড়িয়াছে, এখানে ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতেই একপাশে জালের সরঞ্জাম, আরেক পাশে হালের সরঞ্জাম। একদিকে আছে গাবের মটকি, জালের পুটলি, দড়াদড়ি, ঝুড়ি ঝোলা, আরেকদিকে নাঙল, জোয়াল, কাঁচি, নিড়ানি, মই। অযত্ন রক্ষিত ঘর দুখানার একখানাতে যেমন দুই এক পুরুষের পুরানো জালের পুটলি পুরাতন পঞ্জিকার মতো জমিয়া উঠিয়াছে, তেমনি অন্যখানাতে বিভিন্ন বয়সের গরু বাছুরের ঘাসে ফ্যানে গোবরে থমথমে করিতেছে। ইহাদের জীবন দেবতা আকাশের আদম সুরতের মতো দুই দিকে আঙুল বাড়াইয়া রাখিয়াছে। একদিকে নদী আছে ভরো ভরো, আর আরেকদিকে মাঠ ফসলে হাসি হাসি। কোন দিন কোন অদৃশ্য শয়তান যদি ইহাদের জালের গিটগুলি খুলিয়া দেয়, নৌকার লোহার বাঁধগুলি আলগা করিয়া দেয়, আর নদীর জল চুমুক দিয়া চুষিয়া নেয়, ইহারা মরিবে না, খেতে শস্য ফলাইবে। এক হাতে খেতে শস্য ফলাইবে, আরেক হাতে জালগুলি নৌকাগুলি আগের মতো ঠিক করিয়া লইবে। যথাখালি বর্ষার ঢল নামিয়া নদীটাকে আবার যৌবনবতী করিয়া দেবে। ইহারা মরিবে না, কিন্তু আমরাও কি মরিব? আমাদের গায়ের মালুদের কারো ক্ষেত খামার না, কিন্তু তিতাস নদী আছে, তাকে শোষণ করিবে কে? আরে ও কিশোর, তামুক পাওয়া যায় কই? এক ছিলুম তামুক। তিলক এই বলিয়া কিশোরের ধ্যান ভঙ্গ করিল। সন্ধ্যার পর গানের আসর বসিল। প্রথম গান তুলিল তিলক, সুবল গোপী যন্ত্র বাজাইল, কিশোর কেবল হাততালি দিয়া মাথা দুলাইয়া তাল রাখিয়া চলিল। মন্ত্রী দুই মতেই লোকই আসিয়াছে। প্রথমে আসর বন্দনা গাওয়ার পর দেখা গেল আর কোণে কয়েকজন গাঁজার কোলকে সাজাইতেছে। তিলক ও জিনিস কালে ভদ্রে গ্রহণ করিয়া থাকে। এবারও একটান কষিল, নাক দিয়া ধোঁয়া ছাড়িল, তারপর সুবলের দিকে রক্তচক্ষু করিয়া বলিল, বাজাও। সুবল গোপীযন্ত্র পেঠে ঘষিয়া তাল ঠুকিল। মোরল মাঝ আসরে বসিয়াছিল, তার দিকে হাত বাড়াইয়া তিলক গান জুড়িল।
কাশীনাথ যোগিয়া তুমি নাম ধরো নিরঞ্জন, সদাই যোগাও ভূতের মন, ভূত লইয়া করো খেলন, সিংহা ডিগুর কাঁধে লইয়া নাচিয়া। অপরপক্ষের একজন বলিল, গান বড় বেধারায় চলছে মোড়ল, এখানে এই গানটা মানাতো, 1 পয়সার তেল হইলে 3 বাতি জ্বালায়, জেলে বাতি সারা রাতি ব্রজের পথে চলে যায়। মোড়ল নিষেধ করিতে যাইতেছিল, বিদেশি মানুষ ছন্দি ধরো কেনে, কিন্তু তাহার মুখের কথা মুখেই রহিয়া গেল। অনেক দিনের অনভ্যাসের পর তিলকের মগজে গাঁজার ধোঁয়া গিয়াছে, সামলাইতে পারিল না। অনেক কষ্টে মাথা খাড়া রাখিবার চেষ্টা করিয়া একসময় মোড়লের কোলের উপর এলাইয়া পড়িল। নেত্রীহারা হইয়া কিশোরেরা আর গান গাহিল না, কেবল শুনিয়া চলিল। বিরোধী দল অনেক রকম গান গাহিবার পর যখন রাধাকৃষ্ণের মিলন গাহিয়া আসর শেষ করিল, তখন মোড়লের একটা লোক বাতাসার হাঁড়ি হাতে আগাইয়া আসিয়া কিশোরকে বলিল, লও। কিশোর স্বপ্নস্থিতের মতো সচেতন হইয়া হাত পাতিল, তারপর তিলককে ডাকিয়া তুলিল। তিলক যখন চোখ মেলিল, আসরে তখন ভাঙন ধরিয়াছে। নদীর বুকে সকাল বড় সুন্দর, তখনও সূর্য উঠে নাই। আকাশে নীলাভ স্বচ্ছতার আভাস, চারিদিকে নীলাভ শুভ্রতা। এ শুভ্রতা মাখনের মতো স্নিগ্ধ। চারিদিকের অবাধ নির্মুক্তির মাঝে এ স্নিগ্ধতার আলাপন মনের আনাচে কানাচে সুরধ্বনি জাগায়। নদীর বুকে লক্ষ লক্ষ তরঙ্গ শিশুর অস্ফুট করতালি জাগায় যে মুক্ত বাতাস, তারই মৃদু স্পর্শ তিলককে বৃদ্ধ সংকুচিত বুকখানাও পূর্ণতায় প্রসারিত করিয়া তুলিল। পূব দিকে মোড়লদের পল্লী, গাছগাছালিতে ঢাকা উত্তর দিকের নদীটা বাঁকিয়া বাঁ দিকে অদৃশ্য হইয়াছে। দক্ষিণ দিকে নদী একেবারে তীরের মতো সোজা, যত দূর দৃষ্টি চলে কেবল জল আর জল। 2টি তীরের বাঁধনে পড়িয়া সে জল দৈর্ঘ্য অবাধ। তিলকের দৃষ্টি যেখানে নদীর জলে আর আকাশের কোলে একাকার হইয়া মিশিয়াছে সেইখানে। তারও অনেক দক্ষিণ হইতে ভাসিয়া আসিতেছে ফাগুন মাসের এই মৃদু মন্দ হাওয়া। সেই দিকে চাহিয়া তিলক বুক ভরিয়া নিঃশ্বাস লইল। বড় উদার আর অকৃপণ সে হাওয়া। নৌকার পিছন দিক খুঁটিতে বাঁধা, গোলই বাতাসের অনুকূলে উত্তর দিকে লম্বমান। মাঝ নৌকায় দাঁড়াইয়া তিলক কথা বলিল, কিশোর, জাল লাগাইবার সময় হইছে। অন্ধকার পাতলা হইয়া আসার সঙ্গে সঙ্গে কিশোরের ঘুমও পাতলা হইয়া আসিয়াছে। তিলকের ডাকে তার শেষ সুতাটুকু ছিঁড়িয়া গেল। কিশোর ক্ষিপ্র হস্তে হুক্কা ধরাইয়া সুবলকে ডাকিয়া তুলিল। সুবল ঘুমের গাধা, কিন্তু হুক্কার আওয়াজ পাইয়া তারও ঘুম টুটিয়া গেল। পাড়াটার আওতা ছাড়াইয়া তারা দক্ষিণে আগাইয়া গেল। পাড়ের খানিকটা ঢালু, একটু উপর দিয়া সোজা এক পায়ে চলা পথ। তার ওপারে ধান জমি, যত দূর চোখ যায় কেবল ধান গাছ। ভোরের বাতাসে তাদের শিশু শিরগুলি দুলিতেছে, তাতে একটা না একটা শব্দ হইতেছে। আকাশ বাতাস ঢেউ সব কিছুর প্রাতঃকালীন কোমলতার সহিত ভালো রাখিয়া এ শব্দের সুরও ক্রমাগত কোমরে বাজিয়া চলিয়াছে। কিশোরের চোখ জুড়াইয়া গেল। মোড়লের গ্রামের লোকেরা এ সকল ধানের জমি লাগাইয়েছে। ধান হইলে ইহারাই সব কাটিয়া নিয়া ঘরে তুলিবে। বাত্তা বাদলায় নদীতে নামিতে না পারিলেও কিশোরের দেহসের মালদের মতো ইহাদের উপবাস করিতে হইবে না। বাঁশটা আস্তে চালাও তিলক, ধান গাছ নষ্ট না হয়। কার জানি এই ক্ষেত মনে কষ্ট পাইব। তোমার যত কথা, কত রাখালে 5 জনের বাড়ি গা ক্ষেত নষ্ট করে, কত গাই গরু চোর কামড় দিয়া ধান গাছের মাথা ভাঙে, আমরা রে চিলব কন। তিলকের অর্বাচীনতায় কিশোর চটিয়া গেল, কিন্তু এই স্নিগ্ধ সকালবেলার সহিত চটিয়া উঠা বড় বেমানান। কিশোরের মনের গোপনতায় যে সূক্ষ্ম শিল্পবোধ সব সময় প্রচ্ছন্ন থাকে, তারই ইঙ্গিত এবার তাকে চটিতে দিল না। সে আগেই তীরে নামিয়াছিল। তিলকের ছুঁড়িয়া ফেলা বাঁশের আগাটা ক্ষিপ্র গতিতে ধরিয়া তার গতি রোধ করিল এবং তার উদ্যত আঘাত হইতে অবলা ধানগুলিকে বাঁচাইল। জাল আগানো শেষ হইলে কিশোর নৌকায় উঠিয়া বাঁশের গোড়ায় পা দিল। সুবল পাছার কোড়ায় হাত দিলে গলুইয়ে গিয়া তিলক লগি ঠেকাইয়া নৌকা ভাসাইল। নৌকা মাঝ নদী পুড়িয়া কুলি করিয়া জালে বুলানি দিল।
কিছুক্ষণ ডুবাইয়া রাখিয়া কিশোর তাহার প্রথম খেউ তুলিল। ইঞ্চি পরিমাণ সরু সরু মাছ, রূপার মতো রং, ছোট ছোট ঢেউয়ের জীবন্ত। কিশোর ক্ষিপ্র হস্তে টানিয়া এক ঝটকায় দড়াতে ফেলিল। মাছগুলি অবর্চনীয় ভঙ্গিতে নাচিতে লাগিল। প্রথম খেউয়ের মাছ দেখিয়া কিশোরের চক্ষু জুড়াইয়া গিয়াছে। মাছগুলি দেখিতেই সকালবেলার মতোই স্নিগ্ধ। একসময় ধা করিয়া সূর্য উঠিল, নদীর ওপর রোদ বিছাইয়া দিল। তাপের আভাস পাইয়া মাছ একযোগে অথই জলে ডুবিয়া গেল। এখানে আর তারা জালে ধরা দেবে না। একবার কিশোর জালটা ধপাস করে ফেলিল। এই রকমে ফেলার অর্থ আজ এই পর্যন্তই। তিলক কোড়া গুটাইয়া আগাইয়া আসিল। তখন দুইজনে মিলিয়া দরাদরির বাঁধা ছাদা খুলিয়া ফেলিল। মোরল আগেই ঘতে বসিয়াছিল। প্রথম দিনের মাছ দেখিয়া খুশি হইল, বলিল, ছোট জাল্লা, তোমরা তো খুব সাইত, চলো মাছ ডাঙিতে লইয়া যাই। শাঁ শাঁ করিয়া বসন্তের বাতাস বহিয়া যায় স্বচ্ছ জলের উপর ঢেউ তুলিয়া। কিশোর ক্ষণে ক্ষণে উন্মনা হইয়া যায়। নদীর তাতা থই থই নাচনের সঙ্গে তার এই বুকখানাও নাচিয়া ওঠে। আকাশে রোদ বাড়ে, সে রোদ যেন নৌকার উপর, তিলকের সুবলের মাথার উপর আর কিশোরের বুকের ওপর সোনা হইয়া ঝরিয়া পড়ে। কোন অদৃশ্য শিল্পী এক না দেখা মোহের তুলি বুলাইয়া তার মনের মাঝখানে অদৃশ্য আনন্দের এক একটা ছোপ লাগাইয়া যায়। থাকিয়া থাকিয়া তার মনে অসম্ভব সম্ভব নানা রকম চিন্তার আবির্ভাব হয়। সুখদেবপুর পল্লীতা কখনো সুবলকে লইয়া এক পাক ঘুরিয়া আসে। অনেক গাছগাছালি আছে সুখদেবপুরে, তাতে অনেক পাতা ঝরিয়া গিয়াছিল, এখন নতুন পাতা মেলিয়াছে। কি তুলতুলে মসৃণ পাতা, কিশোরের হৃদয়ের পর্দার মতো মসৃণ। চাহিয়া তাকে খুব ভালো লাগে। একটি বাড়িতে তুলসীতলার পাশে বেড়া দিয়া ফুলের গাছ করিয়াছে। অনেক সুন্দর ফুল ধরিয়াছে। পাপড়িগুলোতে কি সুন্দর বর্ণ সমাবেশ। কি ফুল চিনিতে না পারিয়া কিশোর দাঁড়াইল। সামনে দিয়া এক কুমারী কন্যা যাইতেছে, একগোছা সুতা হাতে করিয়া। কিশোর চলমান সুবলকে হাত ধরিয়া থামাইয়া বলিল, দাঁড়া, ফুলের আগে দেখা লই, বন রঙিন ফুল, কিন্তু চিনতে পারলাম না। এই মাইয়ারে জিগায় এটা কি ফুল কইয়া থাক। অকবি সুবল মনে রং ধরা কিশোরের সমজদার সাথী হওয়ার অনুপযুক্ত সুবল নিষ্পৃহ কণ্ঠে বলিল, তুমি জিগাও না, আমার ইয়া টানাটানি করো কেন? বেশ, আমিই জিগাই। বিচারকের সামনে আসামির মতন এক ফোঁটা মেয়েটার সামনে জোয়ান কিশোর এতটুকু হইয়া গিয়া কোনো রকমে বলিল, বিদেশি মানুষ, এদেশের এই ফুলেরে চিনলাম না, নামখানে কি কইয়া যাইতে পারো? মেয়েটি লজ্জায় উচ্ছ্বসিত হইয়া বলিল, মুগরাচণ্ডী, এর নাম মুগরাচণ্ডী ফুল বলিয়া কিশোরের চোখের দিকে চাহিল, কিন্তু চোখের নামাইতে পারিল না। সর্পমুগ্ধের মতো চাহিয়া থাকিয়াই পরনের বসন আঁচলে বুকের শিশু স্তন্দটিকে ঢাকিয়া দিল। তারপর ভয় পাওয়া হরিণীর মতো বড় বড় পা ফেলিয়া একটা ঘরের আড়ালে চলিয়া গেল। সুবল কিছু টের পাইয়া বলিল, যা কও দাদা, তোমার বাসন্তীর মতো একটা মাইয়াও কিন্তু সুখদেবপুরে দেখলাম না। আমার বাসন্তী? তুই কি কইলি সুবলা? তোমার সঙ্গে বিয়া হইব, এই ক্ষেপের টাকা লইয়া দেশে গেলেই তোমার সঙ্গে বিয়া হইব। তোমার বাসন্তী কমু না, তবে কি আমার বাসন্তী কমু? কিশোর হাসিল, না রে সুবলা, না, ঠিসারার কথা না। বাসন্তীরে আমার তোর লগেই 7 পাক ঘুরাইয়া দিন। মন রে চোখ ঠার কেন কিশোর দাদা? বাসন্তী যে তোমার হাঁড়িতে চাউল দিয়া রাখছে, তুমি তো কম জানো না। না রে সুবলা, আমার মন যেমন কয় কথাখান ঠিক না। যারে ল্যাংটা থাইক্কা দেখাছি, ছোটকালে যারে কোলে পিঠে লইছি, হাসাইছি, কাদাইছি, ডর দেখাইছি, ভেউরা বানাইয়া দিছি, তারে কি বিয়া করণ যায়? বিয়া করণ যায় তারে যার লোকে কোনো কালে দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ খালি মুখাচণ্ডীর সময়। গীত জোকারের লগে পিড়ির ওপর শাড়ির ঘুমটা তুললে যখন চোখ মেললা চায়, সে হয় সত্যের স্ত্রী। আর সগল তো ভয়েন। সুবল ভাবে কিশোরের মাথার ঠিক নেই, কিন্তু যদি সত্যিই বাসন্তীর সহিত কিশোরের বিবাহ না হয়, তবে বাসন্তীর বিবাহ হইবে কার সহিত? সুবল ভাবে। মনের ভিতর একটা কিছু হইতেছে টের পাইয়া কিশোর কিছু লজ্জিত হয়, বলে, আর পাড়াবাই বা দরকার নাই সুবলা, চল ফিরা যায়। সে জানা অজানা ভাব অধিক্ষণ থাকে না, থাকিলে কিশোর পাগলা হইয়া যাইত। সেই স্নিগ্ধ নীলাব ফাল্গুনী প্রভাত আসে, জাল লাগাইয়া মৃদু
মৃত্যুপরা তটিনীর বুকের গহনে গুজিয়া দেয় সেই জাল। তুলিয়াই দেখে মাছ, রূপার মতো সাদা ছোট ছোট প্রাণ চঞ্চল অজস্র মাছ। এক একটা মাছে এক একটা প্রাণ। নৌকার ডরাতে জলের উপর ভাসিতে ভাসিতে কেমন খেলা করে। 2 মিনিটেই যাদের মৃত্যু, তারা মরণকে অবহেলা করিয়া অমন শান্ত চিত্তে ভাসে কি করিয়া। কিন্তু বড় ভালো লাগে দেখিতে। দ্রুত তালে জাল তোলা ফলার মাঝে কিশোর আত্মহারা হইয়া যায়। তার মনের সকল রকম অস্বস্তি কথায় আত্মগোপন করে। চৈত্রের মাঝামাঝি, বসন্তের তখনও পুরা যৌবন। আসিল দোল পূর্ণিমা। কে কাকে কখন দুলাইয়াছিল, সেই যে দোলা দিয়াছিল, তারা তাদের দোলনায় স্মৃতির অতলে তারই ঢেউ। অমর হইয়া লাগিয়া গিয়াছে গগনে পবনে বনে বনে, মানুষের মনে মনে। মানুষ নিজেকে নিজে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। প্রিয়জনকে রাঙায়, তাতেও পূর্ণ তৃপ্তি পায় না। তখন তারা আত্মোপর বিচার না করিয়া সকলকেই রাঙাইয়া আপন করিয়া তুলিতে চায়। তেমনি রাঙাইমা ধুম পড়িয়া গেল শুকদেবপুরের খেলাতে। তারা ঘটা করিয়া দোল করিবে, 10 জনকে নিয়ে আনন্দ করিবে। শুকদেবপুর গ্রামের সকলকেই তারা নিমন্ত্রণ করিল। মোরলের গাঙের রায়েত হিসেবে কিশোররাও নিমন্ত্রিত হয়েছিল। কাল সকাল থেকে রাত অবধি হোলি, গান বাজনা, রং খেলা, খাওয়া দাওয়া হইবে। খলাতের দোল পূর্ণিমায় খুব আরব্বা হয়। মাইয়া লোকে করতাল বাজাইয়া যা নাচে, নাচে তো না, যেন পরীর মতো নৃত্য করে। পায়ে ঘুংরা, হাতে রাম করতাল। এ নাচ যে না দেখেছে, মায়ের গর্বে রয়েছে। তিলকের এই কথায় সুবলের খুব লোভ হইল, কিন্তু তার মন অপ্রসন্ন। ধুতি গামছা দুই তার ময়লা। কিশোর সমাধান বাতলাইয়া দিল, নদীর উপরে হাতে বসে সাবান কিনিয়া আনিলেই হয়। কিন্তু 1 টুকরো সাবানের জন্য এত বড় নদী পাড়ি দেওয়া চলে না। শেষে সমাধান আপনা থেকেই হইয়া গেল। ভাটিতে বেদের বহর নঙর করিয়াছে। বেদিনীরা আয়না, চিরুনি, সাবান, বড়শি, মাথার কাঁটা, কাঁচের চুড়ি, পুঁতির মালা লইয়া নৌকা করিয়া শুকদেবপুরের ঘাটে ঘাটে বেসাদ করিয়া যায়। সাপের ঝাঁপিয়েও 2-1টা সঙ্গে থাকে। কিশোরেরা মাছ ধরায় ব্যস্ত। বেলা বাড়িয়াছে, আর একটু বাড়িলে মাছেরা অতলে ডুব দিবে। এখনই যত ছাঁকিয়া তোলা যায় নদী হইতে। উঠিতেছ খুব, এমন সময় এক বেদিনী ডাক দিল, ও দাদা, মাছ আছে? কিনিতে আসিয়া তারা বড় বিরক্ত করে। তিলক ঝান্ন লোক, বলিল, না, মাছ নাই। বেদিনীর বিশ্বাস হইল না। বৈঠা বাহিয়া তার বাবুই পাখির মাসার মতো নৌকাখানা কিশোরদের নৌকার কাছে মিশাইল। সে তার নৌকার দড়ি হাতে করিয়া লাফ দিয়া কিশোরের নৌকায় উঠিল। ডরার দিকে চাহিয়া বলিল, কি জাল্লা, মাছ না নাই? 4 পয়সার মাছ দাও। কিশোরের জালে অনেক মাছ উঠিয়াছে। বাঁশের গোড়ায় পা দিয়া জালের হাতায় টান মারিয়া সে বুক চিতাইল। তার পিঠ ঠেকিল বেদিনীর বুকে। বেদিনী তরুণী, স্বাস্থ্যবতী। তার স্তন 2টি দুর্বিনীতভাবে উঁচাইয়া উঠিয়াছে। তার কোমল উন্নত স্পর্শ কিশোরের সর্বশরীরে বিদ্যুতের শিহরণ তুলিল। বাঁশের গুড়ি হইতে পড়িয়া গিয়া হাত পা ভাঙিয়া সে হয়তো একটা কাণ্ড করিয়া বসিত। বেদিনী 1 হাত টান বগলের তলায় ও অন্য হাত বাম কাঁধের উপর দিয়া বুক পর্যন্ত বাড়াইয়া কিশোরকে নিজের বুকে চাপিয়া ধরিল। অবলম্বন পাইয়া কিশোর পড়িয়া গেল না, কিন্তু দিশা হারাইল। বেদিনীর বুকটা সাপের মতো ঠান্ডা। তারই চাপ হইতে ধীরে ধীরে মুক্ত করিয়া দিয়া বলিল, অ দাদা, পড়ো কেনে? আমারে ধরবার পারো না? তিলক গলুই হইতে ডাকিয়া বলিল, অবাদ্দানি, তুমি তোমার নাওয়ে যাও। তুমি বুড়া মানুষ, তোমার সাথে আমার কি? আমার বেশাতে এই জনার সাথে। সে কিশোরের কাঁধের উপর হাত দিয়া আবার তার বুকখানা কিশোরের পিঠে ঠেকাইতে গেল। এই জন্য তোমার কোন জনমের কুটুম গ? শকুন্না বুড়া, উইকুন্না বুড়া, তুই কথা কইস না। তুই কেমনে জানবি এজন্য আমার কি? নিজের লোককে গাল দিতেছে। উভয় সংকটে পড়িয়া কিশোর বলিল, অবাদানি, তুমি অখন তোমার না হয়ে যাও। মাছ দিলেই যাই, বাস করতে কি আইছুই? এই নাও 4 পয়সার মাছ, এইবার যাও। মাছ পাইলাম, কিন্তু মানুষ তো পাইলাম না।
তুমি আমার মনের মানুষ। নাগরানি রাগ, আমার তিলকের বড় রাগ। রাগের ধার ধারি না, মনের মানুষ থুইয়া যায়, শেষে বুক থাপড়াইয়া কান্দি। অত ঠকাঠকির বেশাতে আমি করি না। কিশোরের হাসি পাইল, বলিল, এক পলকে মনের মানুষ হইয়া গেলাম? তোমার আগের মনের মানুষ কয়? ওইরা গেছে, সময় থাকতে বান্ধি নাই। তোমারে সময় থাকতে বাঁধতে চাই। কি তোমার আছে গো বাঁধানি? বান্ধবা কি দিয়া? সাপ দিয়া। ঝাঁপিতে সাপ আছে। বেদিনী ঝাঁপি খুলিয়া দুই হাতে দুইটা সাপ বাহির করিয়া আনিল, আগলাইয়া দিল কিশোরের গলার কাছে। কিশোর ভয় পাইয়া বলিল, অবাধানি, তুমি তোমার সাপ সরাও, বড় ডর করে। সরাইতে পারি, যদি আমার কথা রাখো। কি কথা কও না? আর দুইটা মাছ ফাও দাও। এই না। কিশোর অপ্রসন্ন মুখে কতগুলি মাছ তুলিয়া দিয়া বলিল, এইবার তুমি যাও। যাই, তুমি বড় ভালো মানুষ, তুমি আমার নাতিন জামাই। কিশোর স্বর্গের ইন্দ্রসভা হইতে এক ঠেলায় মাটিতে পড়িয়া গেল। বেদিনী বিজয়িনীর বেশে চলিয়া যাইতেছিল, এমন সময় সুবল ছুটিয়া আসিয়া বলিল, অবাদানি, তোমার কাছে সাবান আছে? আমারে 2 পয়সা সাবান দিয়ে যাও। গান শুরু হওয়ার আগেই তিনজনে সাজগোজ করিয়া খলায় উপস্থিত হইল। সাজের মধ্যে ধুতি ঢিলা করিল, গামছা কাঁধ হইতে কায়দা করিয়া বুকে ঝুলাইল। পেশিবহুল বাহু বুক এই শয্যাতেই স্ত্রী সম্পন্ন হইয়াছে। গিয়া দেখে অপরূপ কাণ্ড। মোরলের বড় বড় 4টা বিল আছে। বর্ষাকালে চারিদিক জলে একাকার হইয়া যায়। তখন দেশ দেশান্তরের মাছ এই সব বিলে আসর জমায়। জল কমিয়া আসিলে মোরলের লোকেরা বিলগুলিতে বাঁধ দেয়। সব মাছ তখন বন্দী হয়। হাজার হাজার লক্ষ লক্ষ রুই, কাতলা, নান্দিল, মৃগেল মাছ। দূর দূরান্তরের গ্রাম হইতে মালদের অনেক নৌকা আসে। এক একটি নৌকাতে থাকে 4-5 জন পুরুষ ও 15-20 জন স্ত্রীলোক। এমনিভাবে 12 গাঁয়ের 12 রকম মালো নরনারী এক জায়গায় জড়ো হয়। 6 মাসের স্থায়িত্ব নিয়া বড় বড় চালা ঘর উঠিতে থাকে। এক একটা চালা 1 দৌড়ের পথ লম্বা। কারোর সঙ্গে কারো কোনো কালে দেখা সাক্ষাৎ ছিল না। এখানে আসিয়া সকলে এক সংসারের লোক হইয়া গিয়াছে। একসঙ্গে খায়, থাকে, কাজ করে। মহোৎসবে রান্নার মতো স্তূপাকারে ভাত তরকারি রান্না হয়। ঢালা পঙ্ক্তিতে বসিয়া খায়, মুখ ধুইয়া আবার কাজে বসে। কি অত কাজ? না, মেয়েরা বটে মিলিয়া কাতারে কাতারে বসিয়া যায়। পুরুষেরা মাছের ঝুড়ি ধরাধরি করিয়া আনিয়া তাহাদের পাশে স্তূপ করিতে থাকে। মেয়েদের হাত চলে ঠিক কলের মতো। এত বড় মাছটাকে পলকে ঘুরিয়া পেটে, পিঠে, গলায় 3 প্যাঁচ দিয়া ঘাড়ের উপর দিয়া ছুঁড়িয়া মারে। সে মাছ যথাস্থানে জড়ো হয়। আরেকদল পুরুষ সেখান হইতে নিয়া ডাঙিতে তোলে শুকাইবার জন্য। দিনের পর দিন এইভাবে 3 মাস কাজ চলে। 6 মাসের প্রবাস সারিয়া তারা যার যার দেশে পাড়ি জমায়। ইহাকে বলে খলা বাওয়া। তারা ঝুড়ি ভরা আবির আনিয়াছে, গামলা ভরা রং গুলিয়াছে। চৌকোনা 4 থাকের একটা মাটির সিঁড়ির ওপর 2 পাশে পোঁতা 2খানা বাঁশের সঙ্গে দড়ি বাঁধিয়া একখণ্ড শালু কাপড়ে একটি ছোট্ট গোপাল ঝুলিয়াছে। নিতান্তই নাড়ু গোপাল। পাশে রাধা নাই। হামা দিয়া হাত বাড়াইয়া লাল কাপড়ের বাঁধনে লটকাইয়া একা একাই ঝুলিতেছে। এক একজন আসিয়া তাদের গায়ে মাথায় আবির মাখাইয়া একটা করিয়া দোলা দিয়ে যায়। তারই দোলনে সে অনবরত দুলিয়া চলিতেছে। এই পক্ষ প্রস্তুত। সুখদেবপুরের দল এখনো আসিয়া পৌঁছায় নাই। আপ্যায়নকারীদের একজন তিলক দিগকে ঠাকুরের কাছে নিয়া ঝুড়ি হইতে কয়েক মুঠা আবির একখানা ছোট পিতলের থালিতে দিয়া বলিল, ঠাকুরের চরণে আবির দেও। প্রেমের দেবতা কোথায় কার জন্য ফাঁদ পাতিয়া রাখে কেউ কি বলতে পারে? উজানি নগরের খলাতে কিশোর এমনই একটা ফাঁদে পড়িল। কার সঙ্গে কার জোর বাঁধা হইয়া থাকে তাও কেউ বলিতে পারে না। যাকে জীবনে কখনো দেখি নাই, হঠাৎ একদিন তাকে দেখিয়া মনে হয় সে যেন চির জন্মের আপন। প্রেমের দেবতা অলক্ষ্যে কার সঙ্গে কখন কার গাঁটছড়া বাঁধিয়াছেন তা কেউ জানে না। তারা তো 3 জনে গোপালকে আবিরে রঞ্জিত করিল।
তারপর কয়েকজন পুরুষ মানুষ তাহাদের গালে মাথায় আবির দিয়া রাঙাইবার পর ৩-৪ জন স্ত্রীলোক আবিরের থালা লইয়া আগাইয়া আসিল। কয়েকজন কিশোরের কাছে মাতৃসমান, তারা কিশোরের কপাল রাঙাইল। আশীর্বাদের মতো সে আবির গ্রহণ করিয়া কিশোর নিজে তাদের পায়ে আবির মাখাইয়া কপালে পায়ের ধুলা ঠেকাইল। কয়েকজন তরুণ বোন বৌদিদের বয়সী, তারা আবির লাগাইল গালে আর কপালে। কিশোর নীরবে গ্রহণ করিল। গোলমালে ফেলিল আর একজন অবিবাহিতা মেয়ে, দেহে যৌবনের সব চিহ্ন স্পষ্ট। সে সব ছাপাইয়া বহিয়াছে রূপের বান। বসন্তের এই উদাত্ত দিবসে মনে লাগিয়াছে বাসন্তী রং, প্রাণে জাগিয়াছে অজানা উন্মাদনা। পঞ্চদশী, বড়ই সাংঘাতিক বয়স এইটা। মনের চঞ্চলতা শরীরে ফুটিয়া বাহির হয়, হইবেই। মালর মেয়েরা বিবাহের আগে অত বড় থাকে না, অতখানি বড় হয় বিবাহের 2-3 বছর পর। কোথা হইতে কেমন করিয়া এই অনিয়ম এখানে আসিয়া পড়িয়াছে? কিশোরের গালে আবির দিতে মেয়েটার হাত কাঁপিল, বুক দুরু দুরু করিতে লাগিল। তার ছন্দময় হাতখানার কোমল স্পর্শ কিশোরের মনের এক রহস্য লোকের পদ্মরাজের ঘোমটা ঢাকা দলগুলিকে একটি একটি করিয়া মেলিয়া দিল। সে অজানা স্পর্শের শিহরণে কাঁপিয়া উঠিয়া সে তাকাইল মেয়েটির চোখের দিকে। সে চোখে মিনতি। সে মিনতি বুঝি কিশোরকে ডাকিয়া বলিতেছে, বহু জনমের এই আবিরের থালা সাজাইয়া রাখিয়াছি তোমারই জন্য। তুমি লও, আমার আবিরের সঙ্গে তুমি আমাকেও লও। থালা শুদ্ধ আর আবদ্ধ হাত দুটি কাঁপিতেছে। লজ্জায় লাল হইয়া সে চোখ নত করিল। তাকে বাঁচাইল তার মা। মাথার কাপড় একটু টানিয়া সলজ্জভাবে তার মেয়েকে নিজের বুকে আশ্রয় দিল। কিশোরের ধ্যান ভাঙিল সুবল। হাতে একটা ঝাঁকুনি দিয়া বলিল, দাদা, গানের আসরে চল। সুখদেবপুরের অর্ধেক পুরুষ মাছ ধরায় গিয়াছে। মোড়ল গিয়াছে একটা শুকনা বিল লইয়া বাসুদেবপুরের লোকদের সঙ্গে পুরানো একটা বিবাদ মিটাইতে। সুখদেবপুরের নারীরা আসিয়া খলার নারীদের সহিত মিশিল। পুরুষেরাও আসিল ঘরের দরজা বন্ধ করিয়া। পুরুষেরা কতক্ষণ রং মাখামাখি করিয়া শ্রান্ত দেহে চাটাইয়ের ওপর বসিয়াছে। ওদিকে মেয়েদের রং মাখামাখির পালা চলিতেছে, এদিকে পুরুষদের হোলি গান শুরু হইয়াছে। একজনকে সাজাইয়াছে হোলির রাজা। তার গলায় কলা গাছের খোলের মালা, মাথায় কলা পাতার টোপর, পরনে ছেঁড়া ধুতি, গায়ে ছেঁড়া ফতুয়া। মাঝে মাঝে উঠিয়া কোমর বাঁকাইয়া নাচে, আবার বসিয়া বিরাম নেয়। বুড়া মানুষ। বহুদিন পরে আনন্দের আমেজ পাইয়া তিলকের এইরূপ হোলির রাজা হইবার ইচ্ছে করিতেছিল। কিশোরের কানে কানে বলাতে উত্তর পাইল, আমরা বিদেশি মানুষ, সভ্য হইয়া বৈশা থাকাই ভালো, নাচানাচি করলে তারা পাগল মনে করব। কিন্তু তিলক দমিবার লোক নয়। সে প্রতীক্ষা করিতে থাকিল। গানের সম যখন চড়িবে, ঝুমুরের তাল উঠিবে, তখন সে কোনো দিকে না চাহিয়া আসরের মাঝখানে দাঁড়াইয়া নাচিবে। একবার কোনো রকমে উঠিয়া কয়েকবার পাক নাচিতে পারিলে লজ্জা ভাঙিয়া যায়, কোনো অসুবিধা হয় না। গায়কেরা 2 দলে পৃথক হইয়া গান জুড়িল, রাধার দল আর কৃষ্ণের দল। রাধার দল ভদ্রভাবে গান তুলিল, সুখ বসন্তকালে ডেকোনারে, ওরে কোকিল বলি তোমারে। বিরোহিণীর বিনে কান্ত হৃদাগ্নি হয় জ্বলন্ত, জলে গিলে দ্বিগুণ জলে হয় না রে শান্ত। সে যে তেজে ওলি কুসুম কলি, রইল কি ভুলে। কৃষ্ণের দল সুর চড়াইল, বসন্তকালে এলো রে মদন, ঘরে রয় না আমার মন। বিদেশে যাহার প্রতি সেই নারীর কিবা গতি, কতকাল থাকিবে নারী বুকে দিয়া বসন। রাধার দল তখনও ধৈর্য ঠিক রাখিয়া গাহিল, বনে বনে পুষ্প ফোটে, মধুর লোভে অলি জুটে। কতই কথা মনে মনে উঠে সই, ব্যথা কার বা আছে কই। দারুণ বসন্তকাল গো, নানা বৃক্ষে মেলে ডাল গো। প্রবাস করে চিরকাল সে এলো কই, বসিয়া তরুর শাখে কুহু কোকিল ডাকে, ওরে সখীরে। কৃষ্ণের তর এবার অসভ্য হইয়া উঠিল, আজও শুন ব্রজ নারী রাজকুমারী, তোমার যৌবনে করব আইন জারি। হস্তে ধরে নিয়ে যাব, হৃদ কমলে বসাইব, বসন তুলিয়া মারব ওই লাল পিচকারি। রাধার দল এই গানের কি উত্তর দিবে ভাবিতেছে, এমন সময় মেয়েদের তরফ হইতে আপত্তি আসিল, পুরুষদের গান এখানেই শেষ হোক।
দুপুর গড়াইয়া গিয়াছে, এখন মেয়েদের গান আরম্ভ করিতে হইবে। রসালো প্রসঙ্গ পাইয়া তিলক মনে মনে উল্লাসিত হইয়া উঠিয়াছিল। ভাবিয়াছিল রাধার দল কৃষ্ণপক্ষকে কড়া একটা উত্তর দিয়া আরো চেতাইবে। তারপর কৃষ্ণপক্ষের মুখ দিয়া যাহা বাহির হইবে তাহার সঙ্গে সঙ্গে এসে নাচিতে উঠিবে। তার আশা ভঙ্গ হইল। দোলমণ্ডলের চারিদিকে খলার ও সুখদেবপুরের মেয়েরা সেদিন একাকার হইয়া গিয়াছে। কারো হাতে একজোড়া রাম করতাল, কারো বা শুধু হাত। একসঙ্গে অনেকগুলি করতাল বাজিয়া উঠিল। ঝা ঝা ঝমঝম ঝা ঝা ঝমঝম শব্দে আকাশ ফাটাইয়া দিল। তার সঙ্গে অনেকগুলি কাঁকন পরা হাতের মিলিত করতালি। তারপর অনেকগুলি মেয়ের পা একসঙ্গে নাচিয়া উঠিল। অনেকগুলি মেয়ের কণ্ঠ এক সুরে গাহিয়া উঠিল। কিশোরের মন এক অজানা আনন্দ সাগরে ডুবিয়া গেল। দলের ভেতর সেই মেয়েটিকেও দেখা গেল। মায়ের পায়ের দিকে তাকিয়া সেও তালে তালে পা ফেলিতেছিল। কিশোরের সহিত চোখাচোখি হইয়া সে তাল কাটা পড়িল। পা আর উঠিতে চাহিল না। মা সস্নেহে মুখ ঘুরাইয়া চাহিয়া দেখে মণ্ডলের মধ্যে থাকিয়া মেয়ের পা দুটি স্তব্ধ হইয়া গিয়াছে, আর ঘন ঘন লাজে রাঙা হইয়া উঠিতেছে। কারণ কি? না, অদূরে দাঁড়াইয়া কিশোর তাহাকেই দুই চোখের দৃষ্টি দিয়া যেন গ্রাস করিতেছে। মণ্ডলের তালভঙ্গ হইতেছে দেখিয়া মা তাহাকে ঠেলিয়া বাহির করিয়া দিল। মণ্ডল ছাড়া হইয়া সে আরো বিপন্ন বোধ করিল। এইবার সে কি করিবে ভাবিতেছে, এমন সময় এক ভয়ানক কাণ্ড ঘটিল। দমকা হাওয়ার মতো একটা আকস্মিক শব্দে মেয়েদের কণ্ঠপদ স্তব্ধ হইয়া গেল। মৃদু তরঙ্গায়িত তরাগে যেন সহসা জাগিল ঝঞ্ঝার বৃক্ষ। সুখদেবপুরের পুরুষ যারা উপস্থিত ছিল চক্ষুর পলকে উঠিয়া মালকচা মারিয়া রুখিয়া দাঁড়াইল। যে ঘরে লাঠি সোটা থাকে সে ঘরে ঢুকিয়া কয়েকজন বিদ্যুতের গতিতে লাঠির তারা বাহির করিয়া আনিল। সাজো সাজো রপে খলা তোলপাড় হইয়া উঠিল। ততক্ষণে বাসুদেবপুরের ওরা ঢুকিয়া পড়িয়াছে। মেয়েদের মধ্যে হুলস্থুল পড়িয়া গেল। আক্রমণকারীদের কয়েকজন লাঠি হাতে মেয়েদের দলে পড়িয়া লাফালাফি করিতেছে। একজন সেই বিমুড়া মেয়েটার দিকে আগাইয়া আসিতেছে যেন। এইবার কিশোরের চৈতন্য হইল। সে লাফাইয়া মেয়েটির সামনে পড়িয়া দুর্বৃত্তের গতিরোধ করিল। তার লাঠি তখন আকাশে আস্ফালন করিয়া কিশোরের মাথায় পড়ে আর কি। ঠিক সেই মুহূর্তে সুখদেবপুরের একজন বিপুল এক লাঠির ক্ষিপ্ত আঘাত আক্রমণকারীকে ধরাশায়ী করিল। তার হাতের লাঠি লক্ষ্যচ্যুত হইয়া কিশোরের মাথায় না পড়িয়া হাতে পড়িল। মুহূর্তের মধ্যে মুমূর্ষুর হাত হইতে সেই লাঠি ছিনিয়াইয়া লইয়া সে আগাইয়া যাইতেছিল। পিছন হইতে টান পড়ায় ফিরিয়া দেখে তার ধুতির দুই কুঁট হাতে মুঠা করিয়া ধরিয়া মেয়েটা মূর্ছা যাইতেছে। তারপর শত শত কণ্ঠের শোরগোলের মধ্যে শত শত লাঠির ঠকাঠক ঠকাঠক শব্দ হইতে থাকিল। কারো হাত ভাঙিল, পা ভাঙিল, কারো মাথা ফাটিল। আক্রমণকারীদের অনেকেই আর ফিরিয়া গেল না। রক্তাক্ত দেহে এখানেই পড়িয়া রহিল। অন্যেরা লাঠি ঘুরাইয়া পিছু হটিতে হটিতে খোলা মাঠে নামিয়া দৌড় দিল। ইহারি পটভূমিকায় কিশোর মূর্ছিতা মেয়েটাকে পাঁজা কোলা করিয়া তুলিয়া ঘন ঘন হাঁকিতে লাগিল। এর মা কই, এর মা কই, ডরে অজ্ঞান হইয়া গেছে, জল আন, পাংখা আন। মেয়েটা চুলবুলি আলগা হইয়া মাটিতে লুটিয়া পড়িয়াছে। গলা টান হইয়া মাথাটা এলাইয়া পড়িয়াছে। বুকটা চিতাইয়া এতখানি উঁচু হইয়াছে যে কিশোরের নিঃশ্বাস লাগিয়া বুঝিবা আবরণটুকু খসিয়া যায়। মা এক জায়গায় দাঁড়াইয়া তখন কাঁপিতেছিল। কিশোরের ডাকে সম্বিত পাইয়া ভাড়ার ঘর হইতে তেল জল পাখা আনাইয়া দিল। কিশোর তেলে জলে এক করিয়া গায়ের জোরে গুটিয়া দিয়া হাতের তালুতে চাপিয়া চাপিয়া মাথায় দিতে দিতে মেয়েটা চোখ মেলিয়া চাহিল। আপনের মাইয়া আপনি নেন বলিয়া কিশোর ত্যাগ দেখাইল। কথা কয়টি ঠিক জামাইয়ের মুখের কথার মতো হইয়া মেয়ের মার কানে গিয়া ঝংকার তুলিল। সেই দিন হইতে এক মহাযুদ্ধের সূত্রপাত হইয়া রহিল। বাসুদেবপুরের ওরাও কম নয়, সংখ্যায় তারা বেশি, দাঙ্গাতেও খুব ওস্তাদ। সুখদেবপুরের মালোয়ারাও বিপদ আসলে পিছুপা হয় না। বিশেষত তাহাদের মোড়লকে ইহারা আটকাইয়া রাখিয়াছে। ঝগড়াটা ছিল অনেক দিনের আগে। বিনা রক্তপাতে যাহাতে মীমাংসা হয় তারই চেষ্টা করিতে মোড়ল তাহাদের গ্রামে গিয়াছিল, আর ফিরে আসেন। কাজে সুখদেবপুরের মালোরা স্থির থাকিবে কি করিয়া?
একটা মহাপ্রলয়ের আভাস লইয়া প্রহরগুলি অতিক্রান্ত হইতে থাকিল। পুরুষদের প্রস্তুতির আড়ম্বর আর নারীদের আতঙ্কের নিঃশ্বাসে সুখদেবপুরের বাতাস ভারী হইয়া উঠিল। প্রতি ঘর হইতে বাহির হইতে লাগিল লাঠির তারা, চোকা চোকা মুলি বাঁশের কাঁদি, এক কেঠে, কোট, চল প্রভৃতি নানাবিধ সরঞ্জাম। সবকিছু সাজাইয়া গোছাইয়া লইয়া মালরা একটিমাত্র ইঙ্গিতের অপেক্ষায় প্রস্তুত হইয়া রহিল। কিশোরের মনে একটা অস্বাভাবিক আশা জাগিয়াছে, সেই মেয়েটির সঙ্গেই তার বিবাহ হইবে। আশাটা আরো অস্বাভাবিক এই জন্য, সে নিজে কাউকে কিছু বলিতে পারিবে না, তাকেই বরং কেউ আসিয়া বলুক। মনে মনে সে কল্পনার রং ফলায়। আচ্ছা, এমন হয় না মেয়ে পক্ষ কেউ আসিয়া তাকে বলে, অকিশোর, এই কন্যা তোমারে দিলাম, লইয়া গিয়া বিয়া করো। খলার কাছে নদীর স্রোতের একটা আর পড়িয়াছে। বিকেলে সেখানে জাল ফেলিতে যাইয়া কিশোর বলিল, আর জাল লাগামু গিয়া খলার ঘাটে। খলার ঘাটে গিয়া কিশোর বাঁশের আগায় জাল জুড়িতেছে আর দৃষ্টিতে দৃষ্টিতে ঘরগুলির দিকে তাকাইতেছে। তাহারই সমবয়সের একটি তরুণকে খলার ভিতর হইতে বাহির হইয়া আসিতে দেখা গেল। লোকটা কিশোরের নৌকার দিকেই আসিতেছে। তার এদিকে আসার কি হেতু থাকিতে পারে? কিশোর ভাবিয়া রোমাঞ্চিত হইবে, এই বোধহয় তারই কোনো ভাই হইবে, আসিতেছে সম্বন্ধের কথা চালাইতে। এ না হইয়া যায় না। সত্যই লোকটা কিশোরের নিকট আসিয়া আত্মীয়তার ভঙ্গিতে কথা বলিল। আপনার দেশ নাকি সুদেশ দেখতে ইচ্ছে করে। কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, শিক্ষিত লোক আছে, বড় ভালো দেশে থাকেন আপনারা। সময় এখনই জাল ফেলিতে হইবে। শিক্ষিত লোকের দেশে থাকার যে কি কষ্ট, আর এদের মতো দেশে থাকার যে কি সুখ, এ কথাগুলি অনেক যুক্তি প্রমাণ দিয়া বুঝাইয়া দিবার কিশোরের সময়। কিশোর কেবল শুনিয়া গেল। আপনার সাথে একখান কুটুম্বিতা করতে চাইলেন। কিশোরের সকল শিরা উপশিরা একযোগে স্পন্দিত হইতে লাগল। বলল, আমরা গরিব মানুষ, আমরার সাথে কি আপনারা কুটুম্বিতা মানায়? গরিব তো আমরাও, গরিবে গরিবই কুটুম্বিতা মানায়, কি কন আপনি? এই কুটুম্বিতার জন্য কিশোর যে কতখানি ব্যাকুল, এই অনভিজ্ঞ ছেলেটাকে কিশোর সে কথা কি করিয়া বুঝাইবে? না বলিয়া দিলেও সে কি নিজে নিজেই বুঝিয়া লইতে পারে না? কিশোরের মনের আকাশ রং ধরিল। জানিয়া শুনিয়াও কেবল পুলকের তাড়নায় জিজ্ঞাসা করিল, কি কুটুম্বিতা করতে চান? বন্ধুস্থি, আপনের আমার মধ্যে বন্ধুস্থি। কত দেশ ঘুরলাম, মনের মতো মানুষ পাইলাম না। আপনারে দেখা মনে হইল এতদিনে পাইলাম। আচ্ছা, বন্ধুস্থি করলাম, বেশ। মুখের মুখে বন্ধুস্থি নয়, বাদ্য বাজনা বাজাইয়া, কাপড় গামছা বদল কইরা। বাদ্য বাজনা বাজাইয়া একটা আড়ম্বর করা যায় কিরকম কাজে? সে কেবল এই মেয়েটাকে লইয়া করা যায়, মিতালি করা মুখের কথাতেই হয়। ও কাজে কি বাদ্য বাজনা জমে? না, না ভালো লাগে। কিশোর খুশির স্বর্গ হইতে মরুর বালিতে পড়িয়া বলিল, আমার সাথে না, সুবলার সাথে গিয়ে আপনি বন্ধুস্তি করেন। একদিন দুপুরে রোদ ঠেলিয়া বিলের পার দিয়া মোরলকে ফিরিয়া আসিতে দেখা গেল। মোরলের মুখের দিকে তাকানো যায় না। পর্বত প্রমাণ কাঠিন্য আসিয়া আশ্রয় করিয়াছে। ভয়ঙ্কর একটা কিছু যে ঘটিতে যাইতেছে, তাহাতে কাহারও দ্বিমত রহিল না। এইরূপ সময়ে একদিন মোরলের বাড়িতে কিশোরের ডাক পড়িল। কিশোর ছিল অন্যরকম চিন্তায় বিভোর। সে রাত দিন কেবল ভাবিয়া চলিয়াছিল কোনো একটা অলৌকিক উপায়ে ওই মেয়েটির সহিত তার বিবাহের আয়োজন হইতে পারে কিনা। তাহা না হইলে কিশোরের বাঁচিয়া থাকিয়া লাভ কি? কে তাহার পক্ষ হইতে উহাদের কাছে কথাটা তুলিবে? মোরলের কাছে খুলিয়া বলা যাইত, কিন্তু তার মনের যে অবস্থা। এমন সময় মোরলের ডাকে কিশোর ভয়ে ভয়ে তাহার কাছে গিয়া দাঁড়ায়। মোরলের কথা বলিবার সময় না। হাতে ইশারা করিয়া মুখে শুধু বলিল, আমার স্ত্রীরাচারে ডাকছে। এখানে কাজ এত আগাইয়া রহিয়াছে, অথচ কিশোর ইহার কিছুই জানে। সে মোরল গিন্নির পায়ের ধুলো লইয়া দাঁড়াইতেই গিন্নি তাহাকে একটা ঘরের ভিতরে লইয়া গেল। সেখানে নতুন একটা শাড়ি পরিয়া, পানের রসে ঠোঁট রাঙা করিয়া এবং গালে মুখে তেলের ছাপ লইয়া সেই মেয়েটা বার বার লাজে রাঙা হইয়া উঠিতেছে। মোরল গিন্নির হাতে দুইটি ফুলের মালা একটি কিশোরের হাতে তুলিয়া দিয়া বলিল, শাস্ত্রমতে বিয়া কইর দেশে গিয়া অখন মালা বদল কইয়ারা। মালা বদল হইয়া গেল। মোরল গিন্নি হঠাৎ
ঘরের বাহির হইয়া শিকল তুলিয়া দিল। মেয়েটি ভয় পাইয়াছিল। দরজা বন্ধ, অন্ধকার ঘর, কারো মুখ কেউ দেখিতে পারে। অবশেষে কিশোর তাহার ভয় দূর করিল। পরে মোড়লগিন্নি শিকল খুলিয়া বন্দীকে মুক্তি দিয়া বাহির করিয়া দিল, আর বন্দিনীকে ভগিনী স্নেহে স্নান করাইয়া দিয়া রান্নাঘরে নিয়া বসাইল। কিশোরকে বলিল, দেখো জাল্লা, উতলা হইয়া পাখির মতো পাখা বাড়াইও না, রইয়া সইয়া আগমন করি। পরের দিন মেয়ের মা দেখিতে আসিল। মোড়ল গিন্নিকে বলিল, মালা বদল হইয়া গেছে তো? হ, হইয়া গেছে। আর দেখা সাক্ষাৎ করাইও না মা, অমঙ্গল হয়। দেশে গিয়া আগে শাস্ত্রমতে বিয়া হোক। কপালের কি গর্দিস মা, জামাই পাইয়া মাইয়া আমার পর হইয়া গেল। আমার তো তাতে কোনো আনল্লাদ নাই। এখন ঘরের মানুষের নিয়া কথা, সে মানুষে না জানি কি করে। সকল কথা শুনিয়া সুবল আনন্দে লাফাইয়া উঠিয়া বলে, দাদা, তাহলে বাসন্তীরে তুমি এইখানি পাইয়া গেলা? এখন দেশের বাসন্তীরে কার হাতে তুইলা দেওয়া কও? তোর হাতে দিয়া দিলাম। সুবলের মনে একটা আশার রেশ গুনগুন করিয়া ওঠে। যে মেঘ একটু একটু করিয়া আকাশে দানা বাঁধিতে লাগিল, তাহাই কালবৈশাখের ঝড়ের আকারে ফাটিয়া পড়িল। মোড়লের মোটে সময় নাই। এক ফাঁকে দুই এক জায়গায় জানাইয়া দিল, খলার পরবাসী দিগকে দু একদিনের মধ্যেই খলা ভাঙিয়া যার যার দেশের দিকে পাড়ি দিতে হইবে। কিশোরকেও মোড়ল ভুলিল না। মেয়ের বাপের সামনে তাহাকে ডাকাইয়া নিয়া বলিল, কন্যা পাইয়াছ, দেশে নিয়া ধর্মসাক্ষী করিয়া বিহা করিও। সে তোমার জীবনের সাথী, ধর্মকর্মের সাথী, ইহকাল পরকালের সাথী। তাকে কোনোদিন অযত্ন করিও না। আর কাল তোমার শুকনা মাছ বিক্রি হইয়া যাইবে। খলা ভাঙ্গা দলের মধ্যে তুমিও দেশের দিকে নাও ভাসাইও। আমার সঙ্গে দেখা হয়। মোড়লের সত্যই সময় নাই। মোড়ল উঠিয়া পড়িল। মেয়ের বাপ সামনে বসিয়া আছে, রাগী মানুষ। তাহার কাছে কিশোর নিজেকে অপরাধী মনে করিতে লাগিল। বাপ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিল, নাম কি আপনার? শ্রীযুক্ত কিশোর চাঁদ মূল্য ব্রাহ্মণ। পিতা শ্রীযুক্ত রামকেশব মূল্য ব্রাহ্মণ, নিগাস গকর্ণঘাট, জেলা ত্রিপুরা। লোকটা এক টুকরা কাগজে টুকিয়া লইল। কিশোর নত হইয়া তাহার পায়ের ধুলা লইয়া দাঁড়াইয়া দেখে লোকটা খলার দিকে চলিয়া যাইতেছে। খলার ঘাটে সবগুলি নৌকা যাত্রার জন্য প্রস্তুত হইল। ওপারে বাসুদেব পুরবাসীরা এরই মধ্যে লাঠি কাঁধে ফেলিয়া মালকোচা মারিয়া পথে নামাইয়া পড়িয়াছে। এবারে খলার ঘাট হইতে তাহাদিগকে স্পষ্ট দেখা যাইতেছে। কিশোরের মনে হইতেছিল, আকাশকোণের মতো মেঘলোক হইতে এককণ্ঠ কালো মেঘ যেন ঝটিকার আভাস লইয়া দ্রুত ছুটিয়া আসিতেছে। অত দূর হইতে ইহাদিগকে কি ভীষণ আর কি কালো দেখাইতেছে। মোড়লকে ফেলিয়া যাইতে হইবে ভাবিয়া কিশোরের মনে বড় কষ্ট হইল। তাহার কেবল মনে হইতে লাগলো, এত লোকজন, এত টাকা পয়সা, কাজ কারবারের মধ্যে থাকিয়াও লোকটা কত অসহায়। আর মোড়ল কি, সে আরো অসহায়। কিন্তু যাইতে হইবে। মোড়লের করা হুকুম, গাঙ্গের বিদেশি রায়তদের সে কিছুতেই বিপদে জড়াইবেন। আজ বিলের পারে প্রলয় কাণ্ড হইবে। তার আগে নৌকা বিদায়ের পালা। নৌকা বিদায় বড় মর্মস্পর্শী। নববধূকে নৌকায় তুলিয়া দিতে আসিয়া মোড়লগিন্নি কাঁদিয়া ফেলিল। তার চোখে জল দেখিয়া কিশোরেরও বুক ফাটিয়া কান্না বাহির হইতে চায়। বধূ পা ধুইয়া নমস্কার করিয়া নৌকায় উঠিলে দুইখানা নৌকা একসঙ্গে বাঁধন খুলিয়া দিল। একটি কিশোরের, অন্যটি মেয়ের বাপের। কতক্ষণ তাহারা পাশাপাশি চলিল। তারপর মেঘনার পশ্চিম পারের একটি শাখা নদীর মুখ লক্ষ্য করিয়া উহাদের নৌকার মুখ ঘুরাইল। উহাদের নৌকাখানা দূরে সরিয়া যাইতেছে। এখনো অনেক দূরে যায় নাই। এখনো মানুষগুলিকে চেনা যায়। এখনো স্পষ্ট দেখা যাইতেছে ও নৌকায় একটি যৌবনোত্তীর্ণ নারী চোখে আঁচল চাপা দিয়া কাঁদিতেছে। এখন গলা ছাড়িয়া কাঁদিয়া উঠিয়াছে। আর ওই যে কঠিন হৃদয় পুরুষ মানুষটি, তারও কাঠিন্য বলিয়া জল হইয়া গিয়াছে।
সে কাঁধের গামছা তুলিয়া নিয়া দুই চোখে চাপা দিয়াছে। তাহাদিগকে আর চেনা যায় না। কিশোরের নৌকার এই নারী হৃদয়ের তখন সকল বাঁধ ভাঙিয়া কান্নার প্লাবন ছুটিয়াছে। সারা বেলা নৌকা বাহিয়া বিকাল পড়িলে তিলকের মাথায় এক সমস্যা আসিয়া ঢুকিল। খানিক ভাবিয়া নিয়া নিজে নিজেই সেই সমস্যার সমাধান করিয়া বলিল, ডাকাইতের মুন্ডুক দিয়া নাও চালামু, তার মধ্যে আবার মাইয়া লোক। আমি কই, কিশোর তুমি একখান কাম করো, পাটাতনের তলে বিছানা পাতো, যেন যেমন না দেখে না জানে। কিশোর নৌকার তলায় কাঁথা বালিশ দিয়া বধূর প্রবাস জীবনে স্থায়ী শয্যা রচনা করিল। রাত্রি হইলে এক স্থানে নৌকা বাঁধিয়া রান্না খাওয়া সারিল, বউকে তুলিয়া খাওয়াইল, আবার সেইখানেই লুকিয়া রাখিল। শুইবার সময় কিশোরের হাবভাব লক্ষ্য করিতে করিতে তিলক এক ধমক দিয়া বলিল, আমি বুড়া মাইনসে একখান কথা কইয়া থুই কিশোর, নাওয়ের ডরার ভিতরে নজর লাগাইও না কিন্তু। লজ্জা পাইয়া কিশোর সুবলকে লইয়া এক বিছানায় শুইয়া পড়িল। পরের দিন আবার আধার থাকিতে নাও খুলিয়া দিল। তিলকের এমনই করা শাসন যে তাহাকে স্পর্শ করা তো দূরের কথা, তাহাকে চোখে দেখার পর্যন্ত উপায় নাই। খাওয়ানো শোয়ানোর ভার পড়িয়াছে সুবলের উপর। কিশোর নিজে নৌকার মালিক হইয়াও এ বিষয়ে আইন মানিয়া লইতে বাধ্য হইল। নৌকার পাছায় কোড়া টানিতে টানিতে সুবল জিজ্ঞাসা করিল, অ দাদা, বউ তুমি মনের মতন পাইছ তো? কিশোর সলজ্জ হাসিয়া বলিল, কি কইরা কইরে ভাই, ভালো কইরা দেখলাম না, জানলাম না, কোন দিন দেখছিলাম মনেও নাই, বিস্মরণ হইয়া গেছে। অখন আর চেহারা নবুনা মনেই পড়ে, কেউ বদলাইয়া দিয়া গেলেও চিনতে পারো। চৈত্র মাস গিয়াছে। গ্রীষ্মের বৈশাখে এই নদীতে জল বাড়িতে থাকে আর উজানি স্রোত বহিতে শুরু করে। নদীর তীরে ধান ক্ষেত, পাট ক্ষেত, তার সরু আল অবধি জল লুটাইয়া পড়িয়াছে। গুণের কাঠি হাতে লইয়া কিশোর লাফ দিয়া তীরে নামিল। কিশোর অমানসিক শক্তিতে গুণ টানে আর নৌকা সাপের মতো সাঁতার দিয়া স্রোত ঠেলিয়া চলে। লম্বা গুণ অনেক দূরে থাকিয়া টানিতেছে। সুবল হাল ঠিক রাখিয়া তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছে, তাহাকে ছোট দেখাইতেছে। একটি জায়গা হইতে নদী পার ডুবিতে আরম্ভ করিয়াছে। পাতা জল ভাঙিতে ভাঙিতে একসময় হাঁটু জলে গিয়া পড়িল। হাঁটু জল ক্রমে কোমর জলে গিয়া দাঁড়ায়। কোটির কাপড় ভিজাইয়া কিশোর কোমর জল ভাঙিয়াই গুণ টানিতেছে। সুবল চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিন্তু লক্ষ্য ছিল না। যখন লক্ষ্য হইল, সে হাহা করিয়া উঠিল, অ কিশোর দাদা, তুমি করতেছ কি? গুণ মার, গুণ মারো, নইলে খেতে অখন পানক স্বাদ থাকে, তুমি গুণ মাইরা নাও ওঠো। চৈতন্য পাইয়া কিশোর গুণ মারিয়া নৌকায় উঠিল। সুবল তিরস্কার করিল, দাদা, তোমারে কি মধ্যে মধ্যে ভূত আমল করে? সে কথা জবাব না দিয়া কিশোর বলিল, ভাই, আর কদিনের পথ সামনে আছে। ইখান থাইকা আগান নগরের খাড়ি একদিনের পথ, আর একদিন একটানা নাও পাইতে পারলে ভৈরব ছাইরা নাও রাকুম নিয়া কলাপুরার খাঁড়িতে, সেইখান থাইকা তিতাসের মুখ আর এক দুপুরের পথ। হিসাব মতন আর কদিন আগান নগরের খাঁড়ি পাইয়া গেল। সেখানে রাত কাটাইয়া নৌকা খোলা হইল, কিন্তু একদিনের স্থলে 2 দিন গত হইয়া যায়। ভৈরব বাজার আর দেখা যায়। সামনা হইতে হু হু করিয়া জোরালো বাতাস আসিতেছে। মেঘনার বুক জুড়িয়া ঢেউয়ের তোল পার চড়িতেছে। নৌকা এক হাত আগায় তো আর এক হাত পিছাইয়া যায়। 2টি প্রাণী গলুইয়ে বসিয়া দাঁত টানিতেছে। বড় বড় ঢেউয়ের মুখে পড়িয়া নৌকা একবার শূন্যে উঠিতেছে, আবার ধপাস ধপাস আছড়াইয়া পড়িতেছে। গলুইয়ে দাঁড় হাতে প্রাণী 2টি এক একবার কোমর অবধি ডুবাইয়া যাইতেছে। ঝলকে ঝলকে নৌকায় জল উঠিতেছে। মাঝে মাঝে দাঁত টানা বন্ধ করিয়া কিশোর সেউতিতে করিয়া সেচিয়া ফেলিতেছে। নাওয়ের পাছায় সুবল বাতাসের ঝাপটার আর জলের ছাঁটে ভেজা কাকের মতো হইয়া গিয়াছে, তবু এক একবারের গায়ের সবটুকু জোর নিগড়াইয়া লইয়া চাপ দিতেছে। দম দেওয়া কলের মতো নৌকাটা সে চাপে একটু আগাইয়া গিয়াই দম ভাঙা হইয়া পিছনে সরিয়া আসিতেছে। তিলকের মুখে কথা নাই। কিশোর স্থলিত স্বরে বলিল, ভাইরে সুবল, আর বুঝি দেশে যাওয়া হইল না? শুনিয়া ব্যথিত সুবল আরো জোর খাটাইল, একেবারে ভাঙিয়া পড়িতে চাহিল।
রাধা খাওয়ার সময় নাই, বিশ্রামের অবসর নাই, এক চিলিম তামাক খাওয়ারও অবকাশ নাই। কোথাও নৌকা বাঁধিয়া বিশ্রাম নেমে তারও উপায় নাই। নদীর দুই দিকে চাহিলে বুক শুকাইয়া যায়, কেবল জল, কোথাও এতটুকু তীর নাই, অবলম্বন নাই, অথই অপার জল। নির্ভরসায় বুক শুকাইয়া যায়, একটা খালের মুখো চোখে পড়িতেছে না। এই দুর্যোগের বিরুদ্ধে ঝাড়া 3 দিন লড়াই চলিল, শেষে তারা ঝিমাইয়া পড়ার আগে দুর্যোগ নিজেই ঝিমাইয়া পড়িল। যে বাতাস দৈত্যের নাসিকা গর্জনের মতো বহিতেছিল, তাহা এখন প্রজাপতির পাখার হাওয়ার মতো কোমল হইয়া গেল। মেঘনার বুকের আলোড়ন থামিয়া একেবারে স্তব্ধ হইয়া গেল। এই তো ভৈরবের বন্দর। এখানে আসিয়া মনে হইল বাড়ির কাছেই আসিয়াছি। স্রোতের আর পাইয়া নৌকা অল্প মেহনতেই হু হু করে ছুটিয়া চলিয়াছে। ভৈরব বন্দরের মালওপাড়া দেখিতে দেখিতে অনেক পিছনে পড়িয়া গেল। তাহাদিগকে সম্মুখে আগাইবার নেশাতে পাইয়াছে। এই কলাপুরার খাঁড়ি নৌকা বাঁধিবার চমৎকার জায়গা, কিন্তু আকাশের কোণে আরো একটু বেলা রহিয়াছে। কিশোর বলিল, চলুক না, রাখুম গিয়া একেবারে নয়া গাঙের খাঁড়িতে, যত আগাইতে পারো আগাও। সূর্য ডুবিবার আগে নয়া গাং দেখা গেল। এখানে নয়া গাঙের এক দুরন্ত ইতিহাস মনে পড়ে। মেঘনা সরল হইয়া চলিতে চলিতে এই খানটা একটু কোমর বাঁকাইয়াছিল। পশ্চিম পারে ছিল একটা খালের মুখ। বর্ষায় জলে ভরিয়া উঠিত আর সুদিনে শুকাইয়া ঠনঠনে হইয়া যাইত। কখনো কখনো সামান্য একটু জল থাকিলে তাহাতে বৈকুণ্ঠপুর আর তাতারকান্দি গাঁয়ের ছেলেরা গামছায় ছাকিয়া পুঁটি মাছ ধরিত। সেই খালেরই মুখ। একদিন সেই মুখে ফুলচন্দর পড়িল। কি করিয়া মেঘনার এইখানটাতে একটা স্রোতের বড় আবর্তের সৃষ্টি হইল, আর খালের মুখে ধরিল সর্বনাশা ভাঙন। ভাঙিয়া চুরিয়া মুচড়াইয়া দুমড়াইয়া মেঘনার অকৃপণ জলরাশি আছড়াইয়া পড়িতে লাগিল খালের দুই দিকের পারে। তাতেও ধরিল ভাঙন। হু হু করিয়া ছুটিয়া চলিল স্রোত, সাঁই সাঁই করিয়া ফুটিল আবর্ত, হিস হিস করিয়া জাগিল উচ্ছ্বাস, হুস হুস করিয়া পড়িতে লাগিল মাটির ধস। মাটির ক্ষেত প্রান্তর ভাঙিয়া ছোট বড় পল্লী নিশ্চিহ্ন করিয়া, রাশি রাশি গাছপালা ছিন্ন বিচ্ছিন্ন করিয়া সে জলধারা দিনের পর দিন উদ্দাম গতিতে ছুটিয়া চলিল। কার সাধ্য তার গতি রোধ করে? দুর্বার দুর্মদ প্রলয়ঙ্করে গতি। চাষিরা প্রমাদ গনিয়া অকালে ফসল কাটিয়া ঠাঁই করিয়া দিল। পল্লীবাসীরা সন্ত্রাসে বিমূঢ় হইয়া তৈজসপত্র বাঁধিয়া ছাঁদিয়া গরু বাছুর হাঁকাইয়া লইয়া অনেক পশ্চিমে গিয়া ডেরা বাঁধিল। কালক্রমে অনেক কিছু হইয়া গেল। যে ছিল একদা একটা খাল, সে এখন স্বয়ং মেঘনা হইতে অনেক প্রশস্তা, অনেক বেগবতী, সমধিক ভয়ঙ্করী হইয়া উঠিয়াছে। সবিস্তারে এই কাহিনী বর্ণনা করিতে করিতে তিলকের চোখ দুইটি উজ্জ্বল হইয়া উঠিল। কথা কিছু নূতন নয়। তাদের গাঁয়ের মালোরা অনেকেই এখানে মাছ ধরিতে আসে, আর নয়া গাঙের নয়া স্রোতে মাছও ধরা পড়ে অনেক। কিশোর সুবলেরাও নয়া গাঙের এই কালান্তক দিগন্ত বিসারী মোহনাটি কয়েকবার দেখিয়াছে, কাহিনীটিও শুনিয়াছে। তবু তিলক তাহা আবেগপূর্ণ ভাষা দিয়া বিস্তারিতভাবে বর্ণনা করিল। ইহাই জেলেদের রোম্যান্স। নদীর রহস্য তারা শুনিয়াও আনন্দ পায়। আর স্রোত যদি ইতিপূর্বে না শুনিয়া থাকে, অধিকন্তু শ্রোতা যদি বক্তার কাছে নতুন মানুষ কেউ হয়, তাহা হইলে বক্তার বলার উদ্দীপনা বাঁধ মানে না। পাটাতনের তরের মানুষটির সম্বন্ধে তিলক খুবই সজাগ। নয়া গাঙের এই রহস্যময় কাহিনী সে নিশ্চয়ই কান পাতিয়া শুনিতেছে। পরিশেষে তিলক বলিল, এত কাণ্ড করিয়াও শেষে নয়া গাং কিনা মূল মেঘনাতেই গিয়া পড়িয়াছে। মোহনাটি সত্যিই ভয়ঙ্কর। এপার হইতে ওপারের কুল কিনারা চোখে ঠাহর করা যায় না। হু হু করিয়া চলিতে চলিতে স্রোত এক একটা আবর্ত সৃষ্টি করিয়াছে। দুই ধারে স্রোত মুখোমুখি হইয়া যে ঝাপটা খাইতেছে, তাহাতে প্রচণ্ড শব্দ করিয়া জল অনেক উপরে উঠিয়া ভাঙিয়া পড়িতেছে। এক টানা একটা শোঁ শোঁ শব্দ দূর হইতেই কানে ভাসিয়া আসিতেছে। এই ভয়ঙ্করের একপাশে খাড়িটি বড় সুন্দর, বড় নিরাপদ স্থান। খালের মতো একটা সরু মুখ দিয়া ঢুকিয়া অল্প একটু গেলেই এক প্রশস্ত জলাশয়ের বুক পাওয়া যায়। শান্ত শিষ্ট জলাশয়। প্রচণ্ড বাতাসেও বড় ঢেউ ওঠে না। তারা ভেতরে ঢুকিয়া দেখে সেখানে অনেক নৌকার সমারোহ। তার বেশিরভাগ ধান ব্যাপারী, কাঁঠাল ব্যাপারী।
পাতিল ব্যাপারীর নৌকা। সকলেই এখানে এক রাতের জন্য আশ্রয় নিয়েছে, ভোর হইলে চলিয়া যাইবে। তারাও শ্রান্ত ক্লান্ত, খাওয়া দাওয়াই শুইবে। কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের এই নদী বিহারীদের কতকগুলি নিজস্ব সম্পদ আছে, অমনিতেই তারা শুইয়া পড়ে না। সেই সম্পদগুলিকে বুক দিয়া ভোগ করিয়া নিয়া তবে নিদ্রার করে আশ্রয় নেয়। কোনো নৌকোয় মুর্শিদা বাউল গান গাইতেছে, এরা হির দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, শিল পাথর ভাসিয়া গেল, শুকনায় ডুবল ভেলা। জলের আসর জলের বসন দেখা সারা সারি, বালু চরে নাও ঠেকাইয়া পলাইল ব্যাপারী। কোন নৌকায় হইতেছে 12 মাস, এহি তো আষাঢ় মাসের বরিশা গম্ভীর, আজ রাত্রি হবে চুড়িডিলার মন্দির। কোন নৌকায় টিমটিমে কেরোসিনের আলোর কাছে আগাইয়া জরাজীর্ণ একখানা পুঁথি সুর দিয়া পড়িতেছে, হাম্মাক রাজার দেশেরে উত্তরীর শেষেরে। কোন নৌকায় কেচ্ছা হইতেছে, কথার ফাঁকে ফাঁকে গান ভাসিয়ায় আসিতেছে। 8 দিন উঠেরে চন্দ্র পূবে আর পশ্চিমে, আজোগা উঠেরে চন্দ্র শানের বান্ধান ঘাটে। স্বচ্ছ আকাশের উজ্জ্বল চাঁদ মাথার উপর অব্দি পাড়ি দিয়াছে, সাদা ছেঁড়া মেঘ তাহাতে ধরিবার জন্য ছোটাছুটি করিতেছে, কিন্তু নাগাল পাইতেছে। দেখিতে দেখিতে কিশোরদের চোখে ঘুম আসিয়া পড়িল। পা টিপিয়া টিপিয়া চলার শব্দ আর চাপা গলার ফিসফাস কথা বলার আওয়াজ প্রথমে তিলকের মনোযোগ আকৃষ্ট করিল। না, কিশোরটা বেহায়া আর হদ্দ, তাকে নিয়ে আর পারা যাইবে না। বিরক্ত হইয়া তিলক পাশ ফিরিয়া শুইতেছিল। এমন সময় পায়ে জোরে একটা টান পড়ায় তার তন্দ্রা পাতলা হইতে হইতে একেবারে ভাঙিয়া গেল। পুরা সম্বিত পাইয়া দেখে ছইয়ের ভেতরে শুইয়াছিল তারা 3 জনই এখন ছইয়ের বাইরে, আর 3 জনেরই পা নৌকার গোড়ার সঙ্গে দড়ি দিয়া বাঁধা। নৌকা আর সেই খানের ভিতরে নাই, হু করিয়া ছুটিয়া চলিয়াছে নয়া গাঙের সেই সর্বনাশা মোহনার দিকে। তিলক চিৎকার করিয়া উঠিল, অকিশোর, আর ঘুমাইবা? চাইয়া দেখো, সর্বনাশ হইয়া গেছে। এক ঝটকায় পায়ের বাঁধন ছিড়িয়া কিশোর এক নিঃশ্বাসে ছইয়ের ভিতর গিয়া পাটাতন খুলিল। সে নাই, অতিলক, সে নাই। আমার হাওড়ে ডাকাতি হইয়া গেছে। একটা হাত বাক্সে বেসাতের মুনাফা 200 টাকা ছিল। তালাশ করিতে গিয়া তিলক দেখিতে পাইল না, বাক্স শুদ্ধ তাহাও লইয়া গিয়াছে। হায়, কি হইল রে বলিয়া কিশোর পাগলের মতো গলা ফাটাইয়া এক চিৎকার করিল। চারিপাশে জলোচ্ছ্বাসের উপর দিয়া সেই চিৎকার ধ্বনি ধীরে ধীরে ডুবিয়া গেল, কোনো প্রতিধ্বনিও আসিল। এদিকে মাঝমোহনার জলের উচ্ছ্বাস ধ্বনি ক্রমে নিকটবর্তী হইতেছে। নৌকাটা চুম্বকের মতো আকৃষ্ট হইয়া সেদিক লক্ষ্য করিয়া চলিয়াছে, আর আকাশে তখন অজস্র জ্যোৎস্না। তিলক সচেতন হইয়া বলিল, সুবলা, পাছায় গিয়া হালের কোড়ায় হাত দে। প্রবলভাবে আপত্তি জানাইয়া কিশোর বলিল, না না তিলক, নাও আর ফিরাইও না, যার দিকে রোগ করছে তার দিকেই যাও। সুবল ও তিলকের আপ্রাণ চেষ্টায় নৌকাখানা কোনো মতে আসন্ন ধ্বংসের হাত হইতে রক্ষা পাইল। রাত্রি বিভ্রান্তিতে কুল কিনারা দেখা যাইতেছিল না, তাহাও শেষে পাওয়া গেল। রাতটা বিশ্রী রকমের দীর্ঘ, ফুরাইতেছিল না। অবশেষে তাহাও ফুরাইয়া সকাল হইল। কিন্তু রাতের ঝড়ে পাখির সেই যে ডানা ভাঙিল, সে ডানা আর জোড়া লাগিল না। কিশোর দাঁড়ে গিয়া বসিয়াছিল, বারবার হাত হইতে দাঁড় খসিয়া পড়িতেছে দেখিয়া তিলকের দয়া হইল। যাও কিশোর, দাঁড় তুললা ছইয়ার তলে যাও। কিশোর ছইয়ার ভিতরে আসিয়া পাটাতনের উপর বসিল। পাটাতনের নিচেই সে ছিল, এখন সে কোথায়? সুবলের হাতে হালের বৈঠাও নিস্তেজ হইয়া আসিল। কেবল তিলকের বৃদ্ধ হাতের দাঁত টানাকে সম্বল করিয়া নৌকা মন্থর গতিতে আগাইতে লাগিল। এখানে তিতাসের মোহনা মেঘনার সঙ্গে সম্পর্ক চুকাইয়া এখন ইহারই মুখ দিয়া প্রবেশ করিতে হইবে। যাইবার সময় মুখটা আরো সংকীর্ণ ছিল, এখন বর্ষার জলে সে মুখ অনেক বড় হইয়া গিয়াছে। তিতাসের মুখের ভেতর ঢুকিয়া খানিক আগাইবার পর সুবল দুত্তরে বলিয়া দাঁড় তুলিয়া ফেলিল। বাঁশের খুঁটিটা এক টানে তুলিয়া লইয়া মাটিতে ঠেকাইয়া কয়েকটা পাড় দিল। তারপর তার সঙ্গে নৌকার দড়ি বাঁধিয়া ছইয়ের ভিতরে ঢুকিয়া শুইয়া পড়িল। আরো একটু বেলা ছিল, আরো একটু আগানো যাইত, কিন্তু তিলক
মুখ খুলিয়া একথা বলিতে সাহস পাইল না। আবার রাত আসিল, রাত গভীর হইল এবং এক সময় ফুরাইয়া গেল। পূব দিকের আকাশ খোলসা হইয়া আসিতেছে। কিশোর কি ভাবিয়া উঠিল, মাঝ নৌকায় দাঁড়াইয়া সেদিকে কতক্ষণ তাকিয়া রহিল। তারপর গুলুইয়ে গিয়া হাত বাড়াইয়া জল স্পর্শ করিল। হাতে জল লাগে নাই, কিসে যেন লাগিতেছে, কিন্তু বড় নরম আর কি ভীষণ ঠান্ডা। ঘাড় বাড়াইয়া চাহিয়া দেখিল স্পষ্ট দেখা যাইতেছে। দেখিয়া কিশোর খুব জোরে একটা চিৎকার দিল। একটা নারী দেহ ভাসিয়া রহিয়াছে, কোমর হইতে পা অব্দি একেবারে খাড়া জলের নিচে, বুকটা চিতাইয়া ভাসিয়া উঠিতেছে। গলা টান হইয়া মাথা পিছন দিকে ঢলিয়া রহিয়াছে। লম্বা চুলগুলো লইয়া তিতাসের মৃদু স্রোত টানাটানি করিতেছে। তিলক, দেখা যাও। চোখ কচলাইয়া তিলক বলিল, কে কিশোর? তারে পাওয়া গেছে। তিলক উঠিয়া আসিয়া মরাটাকে দেখিয়া রাম রাম বলিতে বলিতে সুবলকে ডাকিয়া তুলিল। তারপর কাল বিলম্ব না করিয়া নৌকা ছাড়িয়া দিল। কিশোর ছইয়ের ভেতর চুপ করিয়া বসিয়াছিল। দাঁড় টানিতে টানিতে ক্লান্ত হইয়া তিলক ছইয়ের ভেতরে আসিয়া বসিল। আগে লক্ষ্য করে না। মালসার আগুনে টিকা ডুইব্বা তামাকের চোঙাটা কোথায় কিশোরকে জিজ্ঞাসা করিয়া যখন কোনো সাড়া পাইল না, তখন লক্ষ্য করিল কিশোরের চোখ দুইটা অস্বাভাবিক রকমের বড় আর জবা ফুলের মতো লাল হইয়া গিয়াছে। মুখে ফুটিয়া উঠিয়াছে ভীষণ এক দানবীয় ভাব। মাঝে মাঝে ডাইনে বাঁয়ে নিচে ওপরে চোখ ঘুরাইতেছে। আতকাইয়া উঠিয়া তিলক চিৎকার দিল, সুবলা, দেখা যা, কিশোর পাগল হইয়া গেছে।